আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। ঘটনাটি আনুমানিক 60 কি 70 বছর আগে ঘটেছিল, আর যার সাথে ঘটেছিল তখন এই যে ডোম, তার নাম হচ্ছে নাসির ভাই, তার কিন্তু জন্ম হয়নি। তার দাদা পেশায় ছিলেন একজন ডোম। জেলা সদর হসপিটালে তিনি লাশ কাটার কাজ করতেন, আর এই ধরনের কাজ করার ফলে তিনি অনেক ভয়ানক ঘটনা নিজের চোখে দেখেছেন। তার দাদা মারা যান মোটামুটি স্বাভাবিকভাবেই, আর এরপর এই নাসির ভাইয়ের বাবাও এই ডোমের পেশা বেছে নেন। কিন্তু এই নাসির ভাইয়ের বাবা ছিলেন কিছুটা ভীতু প্রকৃতির, আর তার মৃত্যুটাও ছিল অনেক ভয়ানক। এক রাতে তার বাবা লাশ কেটে বাসায় ফিরতে অনেক দেরি করছিল। গভীর রাত হওয়ার পরেও তিনি বাসায় আসছিলেন না দেখে বাসার মানুষ চিন্তায় পড়ে যান। বলে রাখা ভালো যে নাসির ভাইয়ের বাড়ি থেকে সেই হসপিটালের দূরত্ব প্রায় 1.5 ঘন্টার পথ। সেই সময় তেমন গাড়িও পাওয়া যেত না, আর ফোন সে তো প্রশ্নই নেই। তাই বাসার মানুষ কোনো মতেই নাসির ভাইয়ের বাবার খোঁজ নিতে পারছিলেন না। একসময় তারা ভাবেন হয়তো কাজের চাপ বেশি, তাই তিনি বাসায় আসছেন না। এইসব ভাবতে ভাবতে বাসায় সবাই ঘুমিয়ে পড়েন। নাসির ভাইয়ের বয়স তখন 15 মতো হবে। তিনি তখন প্রায় সবকিছুই বুঝতে শিখেছেন। বাবার জন্য চিন্তা করতে করতে তিনিও ঘুমিয়ে পড়েন। প্রিয় লিসেনার্স, ওই যে আনুমানিক 60 কি 70 বছর আগের কথা যেটা বলেছি, সেটা কিন্তু ওই তার দাদার যে বিষয়টা ছিল আর কি শুরুর দিকে সেটা। আচ্ছা, তো যাই হোক, রাত আনুমানিক 4টার দিকে তাদের ঘুম ভাঙে কয়েকজন লোকের ডাকে। তার মা দরজা খুলে দেখেন যে কয়েকজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে। তার মা ভয় পেয়ে যান, জিজ্ঞেস করেন কি হয়েছে, এত রাত্রে আপনারা এসেছেন? তখন বলেন যে আপনারা দ্রুত একটু রেডি হন, আমাদের সাথে যেতে হবে হসপিটালে। তখন তারা বলেন যে এত রাত্রে আপনারা এসেছেন, আপনাদেরকে চিনতে পারছি না, আপনারা কারা? তখন বলেন যে আমরা আসলে হসপিটালের স্টাফ, আপনার স্বামী আর জীবিত নেই, আপনারা তাড়াতাড়ি হসপিটালে চলুন। তো বিশ্বাস করেই বাড়ির সদস্যরা তাদের সাথে রওনা দেন। নাসির ভাইয়ের মা, তিনি তো কান্নায় ভেঙে পড়েন, কান্নাকাটি করতে করতেই সবাই রওনা দেন। এই লোকগুলো আসলে কোনো খারাপ লোক ছিল না, কোনো জিনভূত ছিল না, তারা হসপিটালের লোক ছিল। তারা চলে আসে হসপিটালে ওই লোকগুলোর সাথে। হসপিটালে পৌঁছে তারা যা দেখতে পান তা ছিল খুবই ভয়ানক এবং মর্মান্তিক। তারা দেখেন এই নাসির ভাইয়ের যিনি বাবা, তার লাশ কাটা ঘরের সামনে পড়ে আছে। তার ঘাড় থেকে মাথাটা পেছনের দিকে উল্টো করা। বাম হাতের নখ, 2টা নখ সম্পূর্ণ রকমের কাটা। পেটের মাঝখানে নখের আঁচড়। দেখে মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে এক কোপে কেটে ফেলেছে নখ দুটি। লাশের চারিদিকে মাছি ভন ভন করছে, রক্তগুলো কালচে হয়ে জমাট বেঁধে আছে। এসব দেখে নাসির ভাইয়ের মা, নাসির ভাই দুইজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মাথায় পানি ঢেলে স্বাভাবিক করা হয়। তারা একটু সুস্থ হয়ে লাশ বাসায় নিয়ে গোসল করিয়ে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে মানুষের উপস্থিতিতে দাফন করে দেন। কিন্তু কেউ তার এমন ভয়ানক মৃত্যুর রহস্য বের করতে পারে না। সবাই ধরে নেয় এটা হয়তো কোনো খারাপ জিনের কাজ, কারণ লাশ কাটা ঘরে এমন ভৌতিক ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। ধীরে ধীরে সবাই এই বিষয়টাকে ভুলে যায়।
এবার চলে আসি আমাদের মূল ঘটনায়। নাসির ভাইয়ের বয়স তখন আনুমানিক ২৬ বছর। তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারেননি। তিনি ঠিক করেন তিনিও একই হাসপাতালে ডোম হিসেবে কাজ করবেন, কারণ তার বাবার স্মৃতি প্রতিনিয়ত তাকে কুড়ে কুড়ে খেত। তার বাবার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটার পরও তিনি এই কাজে আগ্রহী হন, যেহেতু তার দাদা এই কাজ করতে করতেই মারা গিয়েছেন, তার বাবাও এই কাজ করতে করতেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন। তিনিও এই কাজ করবেন, তিনি এই কাজ থেকে বিমুখ হবেন না। তিনি সেই হসপিটাল লোকদের সাথে যোগাযোগ করেন। আর ওই সময়টাতে প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে তখন কিন্তু এই টাইপের কাজ পাওয়াটা কঠিন কিছু ছিল না। শুধু তখন না, এখনো যদি আমরা চিন্তা করি যে ডোমের কাজ কিন্তু অনেকেই করতে চায় না। কোনো সরকারি সার্কুলার দিয়ে কিন্তু ডোম হিসাবে কাউকে নিয়োগ দেওয়া অনেক কঠিন একটি ব্যাপার, কারণ এই কাজগুলো বিশেষ কিছু মানুষ করে থাকে। এই জন্য লেখাপড়া জানা খুব শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে অনেক ভয় পায়। যাই হোক, তিনি যখন হসপিটালে যান, সেখানকার অনেকেই তাকে চেনে। তিনি বলেন, তুমি সেই মতি ডোমের ছেলে না? তার বাবার নাম ছিল মতি। নাসির ভাই মানে নাসির সাহেব তার পরিচয় দেন। পরিচয় পাওয়া মাত্র সবাই তাকে সহকারী ডোম হিসেবে সিলেক্ট করেন। বেশ ভালোই কাজ শিখেছিলেন নাসির ভাই। কয়েকদিনের মধ্যেই তিনি এত ভালো কাজ শিখে যান যে লাশ কাটায় তার জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, অনেকেই আমরা জানি যে যারা লাশ কাটে তারা কিছুটা মদ্যপান করে থাকেন বা কিছুটা নেশাগ্রস্ত হয়ে থাকেন ওই সময়টাতে। কিন্তু এই নাসির ভাই লাশ কাটার জন্য কখনো কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য ছুঁয়েও দেখতেন না। সম্পূর্ণ ঠান্ডা মাথায় উনি কাজ করতে পারতেন। এই কারণে কিছুদিনের মধ্যে তিনি সহকারী ডোম থেকে প্রধান ডোম হয়ে যান। দিন রাত যে কোনো সময় লাশ আসলেই তিনি একাই নিমিষেই লাশগুলো খুবই সুচারুরূপে কাটতে পারতেন এবং সেগুলো খুবই সুন্দর করে সেলাই করে দিতে পারতেন। এমন ঘন সেলাই দিতেন যেগুলো আসলে মানে বোঝাই মুশকিল যে এখানে সেলাই করা হয়েছে, এত সূক্ষ্ম কাজ ছিল তার। নাসির ভাই বলেন, তিনি অনেক ধরনের লাশ দেখেছেন, পচা, গলা, বিষ খাওয়ানো, ফাঁস নেয়া, কিন্তু তার কখনো বিন্দু মাত্র ভয় হয়নি। তিনি লাশ পেলেই ওনার যে বিদ্যা আছে সেই বিদ্যা অনুযায়ী আপন মনে লাশ কাটতে শুরু করতেন। একদিন তিনি একটি পুড়ে যাওয়া লাশ আর একটা অ্যাক্সিডেন্ট হওয়া লাশ কেটে বাসায় ফিরছিলেন। রাত তখন আনুমানিক 10টা। গ্রামের পথ, রাত 10টা মানেই গভীর রাত। নাসির সাহেব মানে নাসির ভাই রাস্তায় একা একা হাঁটছেন আর আজকে সেই পুড়ে যাওয়া লাশের কথা ভাবছেন। কি বিভৎসভাবে পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়া লাশগুলা দেখতে কতই না ভয়ঙ্কর হয়। একটি মানুষ জীবন্ত অবস্থায় দগ্ধ হওয়ার সময় কত কষ্ট, কত আর্তনাদ করতে করতে মারা গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে কেন যেন আজকে তার শরীর খুব খারাপ লাগছিল। একটা সময় তিনি বমি করে ফেলেন। তিনি ভাবেন হয়তোবা একটা না অনেক কাজ করেছেন, কারণ সেদিন দিনের বেলা এবং রাতের বেলা অনেকগুলো লাশ তাকে কাটতে হয়েছে। আর যেহেতু অনেক স্ট্রেস গেছে তার শরীরের উপরে, এই কারণে তার হয়তো খারাপ লাগছে। তিনি তাড়াতাড়ি বাসার দিকে হেঁটে যেতে থাকেন এবং এই হেঁটে যাওয়ার পথে কয়েকবার বমি হয় তার। বাসা থেকে যখন দূরত্ব আনুমানিক 30 মিনিটের পথ, তখন তিনি অন্ধকারে স্পষ্ট একটি অবয়ব দেখতে পান, যেটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো, ঠিক তার সামনেই পড়ে আছে। তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না, ভাবেন হয়তো মনের ভুল। চোখ কসলাতে কসলাতে তিনি আবার সামনের দিকে তাকান। চাঁদের আলোয় তিনি যা দেখতে পান তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সাদা সাদা কয়েকটা সাপ ঠিক সেই অবয়বটার পাশে বসে সেই অবয়বটাকে এক নাগারে ছোবল দিয়ে যাচ্ছে। আর সেই অবয়বটার সাদা কাফন ধীরে ধীরে
কালো হয়ে যাচ্ছে। রাতের আধারে রক্তের রং তো আসলে লাল, স্পষ্ট বোঝা যায় না। এই কারণে তার মনে হচ্ছিল ওই রক্ত বের হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। নাসির ভাই এটা দেখার পর ভয়ে রাস্তার এক পাশ থেকে দৌড় দেন। এক দৌড়ে তিনি বাসায় চলে আসেন। এসেই হাত মুখ ধুয়ে তিনি শুয়ে পড়েন। এই বিষয়ে আর কাউকে কিছু বলেন না। পরের দিন তার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। খবর আসে একটা লাশ এসেছে, তাকে এখনই যেতে হবে। নাসির ভাই তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তিনি হাসপাতালে গিয়ে দেখেন একটা লাশ কাফনের কাপড়ে পেঁচানো। সামনে গিয়ে মাথা থেকে কাপড় তুলতেই তিনি দেখেন একটা লোক, যার মাথায় আর গালে অসংখ্য ছুরির কোপ। চোখ দুটি যেন বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটা অর্ধেক বের হয়ে আছে। এসব দেখেও নাসির ভাই আসলে ভয় পায় না, কারণ এই ধরনের লাশগুলো হর হামেশাই সে কেটেছে। তো সে লাশটি তিনি কাটেন। লাশ কাটার পর হাত মুখ ধুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান কেউ তাকে ডাকছে, নাসির, নাসির, এই নাসির, নাসির। এইভাবে তিনি স্পষ্টভাবে 4টি ডাক শুনতে পান। একটা না, দুটা না, 4টি ডাক। তাই তিনি উঠে বাইরে যান দেখার জন্য যে কে তাকে ডাকছে। বাইরে বের হয়ে তিনি কাউকে দেখতে পান না। তাই তিনি আবার ফেরত আসেন। কিছুক্ষণ পর একইভাবে আবার তিনি 4টি ডাক শুনতে পান, নাসির, এই নাসির, নাসির, নাসির। এইভাবে 4টি ডাক। তিনি আবারও বাইরে যান, কিন্তু কিছুই খুঁজে পান না। এভাবে ক্রমাগত তার সাথে কয়েকবার একই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বিষয়টা কিন্তু বুঝতে পারেন, কারণ লাশ কাটা ঘরে হর হামেশাই কিছু না কিছু ঘটনা টুকটাক ঘটেই থাকে। তিনি দুপুরবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে একটা শীতল স্পর্শে। চোখ খুলেই নাসির ভাই দেখেন তার বুকের উপর একটা সাদা অবয়ব ঠিক তার দিকে তাকিয়ে আছে। অবয়বটার মুখ থেকে লাল রক্ত ঝরছিল। নাসির ভাই কোনো শব্দ করতে পারছিলেন না। তিনি বারবার চেষ্টা করছিলেন কাউকে ডাকার, কিন্তু অবয়বটা তার মুখ চেপে ধরে রেখেছিল। তিনি মনে মনে সূরা পড়তে শুরু করেন। সাথে সাথে সেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায়। তিনি ভয় পেয়ে যান আর বেশ চিন্তায় পড়ে যান। তিনি ভেবেই পাচ্ছিলেন না কেন এসব হচ্ছে, কারণ লাশ তো তিনি আগে অনেক কেটেছেন। কই, আগে তো এরকমটা হয়নি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। বিছানা থেকে উঠে তিনি পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসে। হঠাৎ ধরাম একটা আওয়াজে তার ঘুম আবারও ভেঙে যায়। তিনি দেখতে পান বট গাছের মতো একটা অবয়ব, মাথায় অনেক চুল। চুলগুলো ছিল পেঁচানো আর অনেক লম্বা। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি উঠে ভাবছিলেন গত রাতের কথা। কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না। তিনি ঠিক করেন যে যেহেতু বুঝতে পারছি না যে কেন এই ঘটনাগুলো ঘটছে, তিনি একটা ভালো হুজুর দেখাবেন। তাই তিনি বিকেলে বাসায় ফিরে, হসপিটালে গিয়েছিলেন, মর্গ থেকে বাসায় ফিরে তিনি হুজুরের কাছে যান। হুজুর তাকে পানি পড়া দেন এবং নিয়মিত নামাজ পড়তে বলেন। এরপর নাসির ভাই বেশ কিছুদিন ভালোই ছিলেন। তবে ঘটনাটি আবারও ঘটে বেশ কিছুদিন পরে। একটা বাস অ্যাক্সিডেন্টে 3জন লোক মারা গিয়েছিল। তাই তাকেই সব লাশ কাটতে হবে, কারণ অন্য ডোমগুলো ছিল না, কোনো কারণে তারা ছুটিতে গিয়েছিল। তিনি বাসা থেকে খেয়ে সন্ধ্যাবেলা বের হন। এক এক করে প্রায় সবগুলো লাশ তিনি কেটে ফেলেন। বাকি ছিল শুধু একটি লাশ। তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও লাশ কাটতে যান। হঠাৎ পেছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ পান। পেছনে তাকাতেই তিনি দেখতে পান অনেকগুলো অবয়ব একই সাথে মেঝেতে শুয়ে আছে। ঠিক অ্যাক্সিডেন্ট হবার পর মৃত মানুষগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে, ঠিক সেভাবে। আর কিছু অবয়ব উল্টো হয়ে দেয়ালের সাথে ঝুলে আছে। এটা দেখে তিনি যেই না দৌড় দিতে যাবেন, তখনই ধরাম করে দরজাটি বন্ধ হয়ে যায়।
কিছুতেই তিনি দরজা খুলতে পারছিলেন না। আর তিনি যেখানে লাশ কাটছিলেন সেই জায়গাটা আসলে একটু ভেতরের দিকে, বাইরের দিকে আর একটা দরজা রয়েছে, সেটা বন্ধ থাকে, কিন্তু উনি যেই রুমটাতে থাকেন, মানে যেই রুমটাতে লাশ কাটেন, সেটা খোলা রাখেন। কারণ ওনার সহযোগীরা মাঝে মাঝেই তারা মূল দরজাটি খুলে ভেতরে ওই রুমটাতে ঢোকে। ওখানে কিন্তু স্বাভাবিক মানুষের, মানে যারা ওই হসপিটালের বাইরে যারা স্বাভাবিকভাবে হসপিটালে আসেন, তাদের কিন্তু এখানে ঢোকার কোনো এখতিয়ার নেই। তো যাই হোক, তিনি কিছুতেই ওই দরজাটি খুলতে পারছিলেন না। সামনের দিকে তাকাতেই তিনি দেখেন সবগুলো লাশ একসাথে উঠে বসেছে। এসব দেখে তিনি জ্ঞান হারাতে হারাতে শুনতে পান সেই ডাক, নাসির, ও নাসির, নাসির। এভাবে তিনি ডাক শুনেছিলেন, কিন্তু উনি অজ্ঞান হতে হতে শুনেছিলেন। তার জ্ঞান ফিরে ওই হসপিটালেরই একজন স্টাফের ডাকে। ওই সময় নাসির ভাই উঠে দাঁড়াতে পারছিলেন না। সেই স্টাফ তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে বসায়। একটু স্বাভাবিক হওয়ার পর তার মনে পড়ে বাকি একটা লাশের কথা। তিনি তাড়াতাড়ি সেই একটা লাশ কাটার জন্য লাশ কাটা ঘরে ঢোকেন। তিনি দেখতে পান সেই বাকি লাশটাও কাটা হয়ে গেছে। তিনি খুবই অবাক হন, সবাইকে জিজ্ঞেস করতে থাকেন যে কি ব্যাপার, অন্য কেউ কি লাশটি কেটেছে? কিন্তু সবাই বলে, না তো, অন্য কেউ তো আসেনি, আপনিই তো লাশ কেটেছেন এই 3টা। নাসির ভাই কিছুর সাথেই মেলাতে পারছিলেন না কি ঘটলো ঘটনাটি। আমি তো এই লাশটি কাটা শুরু করেছিলাম, কেবল লাশ কাটলাম কখন এটার? কেন যে তার সাথে সব ঘটনা ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বাসায় গিয়ে তিনি একটানা 1 সপ্তাহ অসুস্থ থাকেন। সুস্থ হয়ে তিনি আবারও তার কাজে ফিরে যান। একদিন রাতে আসার সময় তিনি দেখেন অনেকগুলো বাচ্চা রাস্তার একপাশে খেলছে। এটা দেখে নাসির ভাইয়ের বেশ অদ্ভুত লাগে যে এত রাতের বেলা এরা কারা। চোখের পলকে পরক্ষণে তিনি দেখেন সব বাচ্চাগুলো তার চারপাশে গোল হয়ে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু নাসির ভাই তাদের ভাষা কিছুতেই বুঝতে পারছিলেন না। এবার তিনি চোখ বন্ধ করে লাগান এক দৌড়ে তিনি কাছাকাছি থাকা একটি মসজিদের ভেতরে পৌঁছে যান। মসজিদের দরজাটা আসলে খোলা ছিল, উপরে শেকল আটকানো ছিল না। আর মফস্বল এরিয়া বা গ্রাম এরিয়ার মসজিদ তো স্বাভাবিকভাবেই ওই সময়ে তালা দেয়া থাকতো না, এখন যেভাবে সবসময় তালা দেয়া থাকে। তো তিনি মসজিদের ভিতরে পৌঁছে যান। চারদিকে তখন স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। নাসির ভাই ঠিক করেন এখান থেকে আজ আর বের হবেন না। তিনি মসজিদের ভেতরেই শুয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে গুনগুন শব্দে। চোখ খুলে দেখেন যে অনেকগুলো অবয়ব মসজিদের ভেতরে ঢুকে সালাত আদায় করছে। তিনি চুপ করে দেখছিলেন। একসময় সালাত শেষ হলে সেখান থেকে একজন তার দিকে এগিয়ে আসেন আর বলেন, নাসির, তুমি খুবই ভালো একজন মানুষ। বিগত কয়েকদিন ধরে তোমার সাথে যা যা ঘটছে আমরা সবই জানি। এই বলে ওই নাসির ভাইয়ের সাথে যা যা ঘটেছে সবকিছু ওই লোকটি বলতে থাকেন। তো নাসির ভাই বুঝতে পারছিলেন যে এই লোক এত কিছু জানলো কিভাবে, তাকে তো আমি চিনি না, আর এমন কিছু কথা বলছে যা অন্য কারো জানার কথাও নয়। পরে সেই লোকটি বলেন এসব ঘটনার সূত্রপাত ঘটে নাসির ভাইয়ের দাদার সময় থেকেই নাকি। নাসির ভাইয়ের দাদা বেশ কিছু জিনকে বশীভূত করে রেখেছিলেন। তার মধ্যে কয়েকটা খারাপ জিনও ছিল। খারাপ জিনগুলো তার কথা শুনতে চাইতো না। তাই এর মধ্যে কয়েকজনকে তার দাদা বোতলে বন্দি করে সেই লাশ কাটা ঘরের বাইরে এক কোনায় পুঁতে রেখেছিলেন। কিন্তু লাশ কাটা ঘরটি পরবর্তীতে ভেঙে বড় করার সময় সেই জিনগুলো ছাড়া পেয়ে যায়। কারণ হচ্ছে ওই ঘরগুলো যখন বড় করার জন্য বিভিন্ন জায়গায় খনন করা হচ্ছিল, ওই কোদালের বা কুড়োলের কোনো কোপে ওই বোতলগুলো ভেঙে যায়, যার কারণে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু ওই সময় নাসির ভাইয়ের দাদা কিন্তু আর জীবিত ছিলেন না। ওই সময় কাজ করত নাসির ভাইয়ের বাবা। এই কারণে সেই খারাপ জিনগুলো তার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছিল। আর নাসির ভাই যখন সেই লাশ কাটা ঘরে কাজ শুরু করেন তখন খারাপ জিনগুলো তার পিছনে লাগে।
নাসির ভাই এক মনে ঘটনাগুলো শুনছিলেন আর তার বাবার জন্য চোখের জল ফেলছিলেন। চোখ মুছে তিনি সামনের দিকে তাকাতেই দেখতে পান আর কোথাও কিছুই দেখা যাচ্ছে না। মসজিদের ভেতর তিনি শুধুই একা। এত সবকিছু ভাবতে ভাবতে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে পড়েন ফজরের আজান দেওয়ার জন্য। পরে নাসির সাহেব মানে নাসির ভাই বাসায় এসে ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন মসজিদে তার সাথে কথা বলা সেই লোকটিকে। তিনি স্পষ্ট দেখেন সেই লোকটি বলছে, আমরাও তোমার দাদার পালিত জিন ছিলাম আর তোমাকে সবকিছু জানানোর জন্য বাচ্চাদের বেশ ধরে তোমাকে মসজিদের দিকে নিয়ে আসি। তিনি স্বপ্নে আরো দেখেন সেই লোকটা বলছে, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি এখন থেকে নির্ভয়ে তোমার কাজ করতে পারো। সত্যি সত্যি এরপর নাসির ভাইয়ের সাথে তেমন কোনো কিছু ঘটেনি। এরপরও তিনি অনেকদিন এই পেশায় জড়িত ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলাতেই। তার গ্রামের নাম রমনপুর। তো এটি ছিল ঘটনাটি আমাদেরকে আলোবাইদ খান নাবিদ ভাই পাঠিয়েছেন। চমৎকার একটি ঘটনা। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ এটি একই সাথে মর্গ, লাশ, ডোম সবকিছু সংমিশ্রণ রয়েছে এই ঘটনাটিতে। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। তো এই কাহিনীটি আজ থেকে 60 বছর আগে ঘটেছিল। তো ঘটেছিল যার সাথে, তার নাম ছিল খায়রুল শিকদার। তো খায়রুল শিকদার পেশায় একজন কৃষক ছিলেন এবং তিনি ছিলেন খুব ধূর্ত প্রকৃতির একজন মানুষ। ধূর্ত প্রকৃতি বলতে মানে ছোটখাটো যে কোনো রকমের লোভ তিনি সামলাতে পারতেন না এবং তিনি সুযোগ পেলেই মানুষকে ঠকাতেন। এই ধরনের কাজে খায়রুলের বেশ সুনাম বা দুর্নাম যেটাই বলেন সেটাই ছিল এবং সে এই কাজগুলো করত এবং অনেকেই তাকে এই কারণে অপছন্দ করত। তো তার এইসব কাজের কারণে একটা সময় সে বেশ অপছন্দনীয় হয়ে ওঠে মানুষের কাছে এবং অনেকেই তার সাথে খুব একটা ভালো বন্ধুত্ব রাখেন না। এবং এরকম করতে করতে এক সময় তাদের সেই গ্রামে একটা সময় আসে, সে সময়টা অনেক খরা হয় এবং খরার কারণে ফসল আদি ঠিক মতো হয় না এবং সবাই কষ্টে পড়েন। তার মধ্যে খায়রুল পড়েন বেশি কষ্টে, কারণ খায়রুলের সাথে কারো কোনো রকমের ইন্টারাকশন খুব একটা বেশি হতো না। সবাই তাকে তখন অ্যাভয়েড করতো, কারণ তাকে সবাই ভয় পেত। সবাই মনে করত যে খায়রুলের সাথে কথা বাড়ালে বা খায়রুলের সাথে কথা বললে সে কখনকার ক্ষতি করে এবং কখনকার সম্বন্ধে কার কাছে কি বলে বেড়ায় বা এই ধরনের অভ্যাস খায়রুলের খুব বেশি ছিল এবং সেই কাজগুলো করত। এবং এই ভয়ে খায়রুলকে এই সময় মানুষ পরিহার করে, আস্তে আস্তে পরিহার করে এবং এটার ফল খায়রুল টের পায় যখন নাকি সেই খরার সময়, যখন সবার আর্থিক অবস্থা বা জীবিকার অবস্থা খুব খারাপ, খাবার দাবার নেই, খুব কষ্টে আছে সবাই। তো সেই সময়টা খায়রুলকেও কেউ সাহায্য করতে চায় না, যদিও অন্যদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্সি ছিল, একজন একজনকে সাহায্য করতো এবং খায়রুল তার অন্য সময়ও কাউকে সাহায্য করতো না এবং সে এই ধরনের কার্যকলাপ করে সবাই তাকে পরিহার করে চলে। যাই হোক, মূল কথা হচ্ছে যে খায়রুল সমস্যা করে এবং এই সমস্যা যখন পড়ে সে আসলে কিছুই করতে পারে না। সে যায়, বাজারে যায়, চেষ্টা করে, কোনো দেন দরবার করার কোনো কিছুই পারে না। তো এমন একটা সময় খায়রুল একদিন বসে আছে কোথায়, গ্রামের এক প্রান্তে একটা জায়গায় একটা শ্মশান ঘাট ছিল এবং সেই শ্মশান ঘাটের পাশে একটা নদী ছিল এবং সেই নদীর কাছে খায়রুল বসে আছে। কারণ খায়রুল তার আশপাশ দিয়ে যাচ্ছিল এবং সে চিন্তা ভাবনা করছিল, বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতো। তো করতে করতে সে উদাসীন হয়ে সে সেই শ্মশান ঘাটের পাশে যে বসে সে চিন্তা করতে থাকে। তখন বেলা গড়িয়ে যাচ্ছে, মানে বিকাল প্রায় শেষ হয়ে যাবে আর কিরকম একটা সময়। চিন্তা করতে থাকে আসলে কিছুই করার নেই, কিছুই করতে পারলাম না, কোনো কারোর সাথে কোনো রকমের লেনদেন বা ধান্দা পানি, তার যে ধান্দা সে করতো, বিভিন্ন রকমের ছলচাতুরি ধান্দা, কিছুই সে করতে পারেনি। তো চিন্তা করে তাহলে কিভাবে চলবে, সে চাষাবাদও করতে পারছে না। এরকম একটা চিন্তা ভাবনা করে সে বসে আছে এবং চিন্তা করছে। তো যখন খায়রুল বসে বসে এরকম ভাবছে, তখন সে হঠাৎ খেয়াল করে যে বেলা তখন গড়িয়ে গেছে, প্রায় সূর্য ডুবে যাচ্ছে। হঠাৎ করে সে ভাবে যে বেলাটা তো আসলেই গড়িয়ে গেল, আমার তো চলে যাওয়া দরকার। এখানে তো আবার একটু শ্মশান ঘাট, মানুষজন মানে অনেকে আসে বা অনেকে ভয় পায়, অনেক রকমের কথা বলে, কিন্তু খায়রুল মোটেই ভয় পায় না সেই বিষয়ে। মানে তার ওই ভৌতিক ভয়গুলো তার ভেতরে একেবারেই কাজ করে না।
কারণ সে আসলেই খুব ধূর্ত মানুষ এবং তার চিন্তা ভাবনাগুলো ধূর্ত, এবং সে এগুলো নিয়ে মাথায় ঘামায় না। তবে সে মানে একটু টেন্সড হয়, কারণ ওই জায়গাটা সম্বন্ধে বদনাম আছে এবং মানুষজন অনেক কিছু বলে। আসলে যারা কোনো কিছু ভয় পায় না তারাও কিন্তু আসলে অন্ধকারে ভয় পায় বা অনেক সময় বেশ বিচলিত হয়ে ওঠে। তো যাই হোক, তো খায়রুল সেভাবেই যখন বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যায় চলে আসছে, শ্মশানের মধ্যে সে বসা পাশে, সে চিন্তা করলো আচ্ছা এই জায়গাটা আসলে থাকাটা মনে হয় ভালো হবে না। এরকম চিন্তা করছে, বেলা গড়িয়ে গেছে। তো অন্ধকারের মধ্যে মানে যখন অন্ধকার নেমে আসছে, হঠাৎ সে খেয়াল করে নদীর পাড় ধরে একটা দূর থেকে দেখা যাচ্ছে একটা মানুষ হেঁটে আসছে, এবং দূর থেকে তার লাইট কালারের কাপড়, মানে এটা সাদা হোক বা যাই হোক এরকম মানে লাইট কালার, হালকা কালারের কাপড়টা দেখা যাচ্ছে। দিনের আর যতটুকু আলো আছে ততটুকু বোঝা যাচ্ছে যে এরকম একজন হেঁটে আসছে। এবং কিছুটা হাঁটার পরে সে বুঝতে পারে এটা একটা নারী মূর্তি। এবং খায়রুল স্বভাবগতভাবেই বেশ তরল স্বভাবের একজন মানুষ ছিলেন। সে আসলে ওই মানে সে দেখা যেত যে সে মেয়েদের সাথেও কথা বলতো, এবং সেরকম এটা তার একটা অভ্যাসের মধ্যে একটা ছিল, এবং সে কিউরিয়াস ছিল অনেক ব্যাপারে। তো যাই হোক, তো সে বসে বসে চিন্তা করছে কে আসছে। তো যেহেতু মানুষের সম্পর্কে তার খুব কিউরিয়াসিটি, যে মানুষ কি করে, মানুষ কি খায়, মানুষের হাঁড়ির খবর নেওয়ার তার একটা বিশাল বাজে অভ্যাস। তো সে সবকিছু নিয়ে চিন্তা করে কে আসছে। তো অনেক কিউরিয়াসিটি নিয়ে খায়রুল আরেকটু আড়াল নেয়। সে যে একদম ওপেন বসেছিল সেটা আড়াল নেয়। আড়ালটা নেয় কোথায়? সে একটা মানে ঝোপের মতো ছিল সাইডে, মানে কতগুলো মানে জংলা গাছের মতো ঝোপ হয়েছিল, সেটার পাশে যে এসে একটু বসে তাকায় ওখান থেকে। তো সে চিন্তা করে যে এখান থেকে তো আমাকে দেখছে না, বাট এটা কে আসছে, যে কি করছে, কোত্থেকে আসতেছে, কোথায় গেছিল, অনেক কিছু সে চিন্তা করে। তো তার সেই অভাবের মধ্যেও তার দুষ্ট স্বভাব কিন্তু একেবারেই রয়ে যায়। তো যাই হোক, সে এরকম তাকাচ্ছে। তো যখন সে তাকাচ্ছে, সে এক সময় খেয়াল করলো যে সেই আলো পড়ে যাচ্ছে কাছে আস্তে আস্তে, দেখছে যে এটা আসলেই একটা নারী মূর্তি, এবং বেশ কাছে আসছে। তখন সে একটু অ্যাবনর্মালিটি দেখে যে নারী মূর্তিটা বেশ রোগা, চেহারা দেখা যাচ্ছে না, এবং পা মানে ঠিক হাঁটুর থেকে একটু নিচ পর্যন্ত মনে হচ্ছে খালি, সেখানে সে কাপড় নাই, মানে ওই পর্যন্ত পা থেকে হাঁটুর উপর থেকে তার শাড়ি শুরু হয়েছে। এবং যখন আরেকটু কাছে আসে তখন সে দেখে জারি মনে হচ্ছে মানে বেশ রোগা লম্বা, মনে হচ্ছে কঙ্কাল সার একটা শরীর এগিয়ে আসছে। এবং সে আরেকটু তখন তার বুকের মধ্যে একটু ছ্যাপ করে ওঠে, কারণ একটা অ্যাবনর্মাল টাইপের মানুষ, সে চেহারাটা তখনও বুঝতে পারছে না, কারণ তখন আলো অনেক কমে গেছে। দেখছে যে তার যে অ্যাবনর্মাল টাইপের একটা মানে অবয়ব এগিয়ে আসছে, এবং সে অবাক হয়ে খেয়াল করে যে সেই নারী মূর্তিটা হেঁটে আসছে সোজা তার সেই ঝোপের দিকে। এবং খায়রুল বেশ থতমত খেয়ে যায়, চিন্তা করে যে আসলে ব্যাপারটা কি। এবং আস্তে আস্তে খায়রুল চুপ করে যায়, একদম চুপ করে যায়, তার উপস্থিতি বুঝতেই দিতে চায় না। সে প্রায় পারলে নিঃশ্বাসটাও বন্ধ করে বসে থাকে, চুপ করে থাকে। তো সে হঠাৎ করে খেয়াল করে তার থোপের কাছে 2 থেকে 3 ফিটের মধ্যে কোন একটা উপস্থিতি মানুষের, এবং যে আসছে, যে মানুষটা বা যে অবয়বটা আসছে, সেখানে মানুষের কিন্তু একটা এনার্জি, মানে যে কোনো কিছুই, মানে যে কোনো প্রাণ যদি আপনার কাছে আসে, আপনি কিন্তু একটা এনার্জি টের পাবেন। আপনি এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। সবাই যারা আছেন চোখ বন্ধ করে দেখবেন, কাউকে আসতে বলবেন আপনার পরিচিত, আপনি দেখবেন না, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন কেউ একজন এসছে। তো সেইভাবে খায়রুলও কিন্তু সেরকম একটা এনার্জি টের পায়। খায়রুল তো খুব ধূর্ত লোক, আমি বলেছি, সে অনেক কিছু অন্যভাবে চিন্তা করে। তো সে বুঝতে পারে যে তার খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। তো তখন সে চুপ করে থাকে, কোনো কথা নাই। হঠাৎ করে খায়রুলের নাকে একটা ঝাঁঝালো ঘ্রাণ বা গন্ধ, যেটাই বলেন, আসে। সেটাকে সুঘ্রাণও বলা যাবে না, আবার মানে বাজে গন্ধও বলা যাবে না। কাইন্ড অফ লাইক যদি দারুচিনির গন্ধটাকে মানে একটু মানে খারাপ, মানে একটু মানে পচিয়ে ফেলা হয়, এই ধরনের একটা গন্ধ, কেমন মানে এই ধরনের একটা গন্ধ তার নাকে আসে। এবং সে চিন্তা করে এটা কি, মানে এটা কি কেউ জর্দা খাইছে বা এরকম কিছু চিন্তা করে। সে অনেকে জর্দা ওই সময় এরকম খেত আর কি, মানে কাঁচা, মানে মানে আনপ্রসেসড জর্দা, সেগুলোর ঘ্রাণ সে চিন্তা করছে আর কি, তামাক আর কি এক ধরনের। তো সে একটু হয়ে যায়, অস্বস্তি ফিল করে। তো এই সময় হঠাৎ করে দেখে যে একটা খিনখিনে গলার হাসি নারী কণ্ঠের, সরাসরি বলে যে খায়রুল, একদম খায়রুল করে বলে যে খায়রুল, তুই তো এখানে বসেছিলি আমার দেখার জন্য, এখন লুকাস কেন? তো খায়রুল
পুরা থতমত খেয়ে একদম মানে থতমত খেয়ে যায়। তার নাম ধরে যেহেতু অ্যাড্রেস করে বলছে, সে ফট করে উঠে বসে, কে কে কি ব্যাপার, আমি তো কোনো লুকাই নেই, আমি এখানে বসছিলাম আমার একটা কাজে। তো সে দেখে, তখন সে দেখে অন্ধকার কিন্তু হয়ে গেছে, তখন শুধু আকাশের এক কোণে হালকা একটা লালিমা আছে, সেটার সামান্য আলো, মানুষের চেহারা ঠিক মতো বোঝা যায় না, কিন্তু সে বুঝতে পারলো যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা একটা নারী মূর্তি, এবং তার গাত্রবর্ণ বেশ মানে শ্যামলা আর কি, বেশ বেশ কালো, এবং চুলগুলো ছাড়া, মানে চুলের মানে উস্কো খুস্কো ছাড়া, এতটুকু সে বুঝতে পারছে। এবং দেখতে পাচ্ছে না তেমন কিছু, তো চোখের অংশটা দেখতে পাচ্ছে, যে চোখের মনির পাশটা যে থাকে সাদা, সেটা কিন্তু সাদা। আর যখন সে তার সাথে কথা বললো, মুখ খুললো, তখন সে দেখলো যে তার মুখের দাঁতগুলো সাদা, সেটা সে বুঝতে পারলো, এবং বাকি কিছু কিন্তু সে বুঝতে পারেনি। তো তাকে বলতেছে যে তুই তো এখানে বসেছিলি আমারে দেখার জন্যই। তো খায়রুল বলতেছে, না না, আমি এখানে আমার কাজে বসছি। আপনি তুমি কে, তুমি এখানে করতে আসছো? একদম সরাসরি তুমি, সে অ্যাড্রেস করতেছে, তুমি কে, তুমি এখানে কি ব্যাপার, কি জন্য আসছো, আমারে খুঁজতেছো কেন, আমার নাম জানলা কেমনে? তখন বলে যে এত কিছু জানে তো তোর নাম মানে তোর কাজ নাই, তোর দরকার হলো টাকা, তুই পয়সার জন্য আসিস না এখানে, পয়সার জন্য তো আসছিস। তো সে বলে, আমি পয়সার জন্য এখানে আসবো কেন, আমি এই বসেছিলাম এখানে আমার কাজে, তো কি ব্যাপার, আর আমার পয়সা লাগবে না কি লাগবে এটা তুমি কেমনে জানো? এটা এমনি অনেকেই কইতে পারে, কারণ এখন অভাবের সময়, আমার পয়সা লাগে তো সবারই। তখন সে নারী মূর্তি বলে যে তুই দেখি বেশি পক পক করো, আর একবার বেশি পক পক করলে মাটির তলে গাইরা ফেলাবো। তো এই কথা যখন শুনে তখন খায়রুলের একটু অস্বস্তি লাগে, একটা মেয়ে মানুষ তাকে বলতেছে যে মাটির তলে গেড়ে ফেলবে। সে বলে, কি বললা তুমি, কি বললা তুমি, তুমি চিনো আমি কে? বলে, তোরে ভালো মতন চিনি, এক থাপ্পড় দিয়ে ঘাড় ঘুরায় ভেঙে ফেলাবো। তো এই কথাগুলো শুনে খায়রুল বেশ টেনশনে পড়ে যায়, কারণ খায়রুল দেখে যে আসলেই এই নারী মূর্তিটাকে অন্য 10টা নারী মূর্তির মতো লাগছে না, সে টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এবং সে তখন চিন্তা করে, সে তো অনেক ধূর্ত, সে চিন্তা করে আসলেই তো আমি আসলে ছিলাম শ্মশানের পাশে একেবারে সন্ধ্যার সময়, এটা আসলে কি মানুষ না অন্য কিছু? অনেকে তো বলে শ্মশানের এখানে থাকে এরকম বাজে খারাপ জিনিস থাকে, পিশাচ থাকে, তারা তো আসলে পিশাচ না, তারা বলতো শাকচুন্নি থাকে, এগুলা থাকে। তো এগুলা কি এরকম কিছু? ও যখন এগুলা ভাবতেছে তখন দেখে সে নারী মূর্তি হাসতেছে, তাকে তার মানে তার ভাবনাটা শুনেই মনে হয় হাসতেছে, এরকম একটা ব্যাপার যে তার ভাবনাটা শুনতে পারছে। সে খিক করে হেসে দেয়, বলে কি ঠিকই তো, তুই দেখি ভালোই ভয় পাস, তোর কি টাকা কামানোর ইচ্ছা আছে, তোর কামানোর ইচ্ছা আছে, তুই কিছু চাস? তুই বলে তাহলে আমি তোর ব্যবস্থা করে দিই। তখন খায়রুল একটু চিন্তা করে, বলে কি তুমি কেমনে ব্যবস্থা করবা, তুমি কে? আমি কে, আমার এটা জানি না, তোর কাজ নাই, তোর তো আমি ব্যবস্থা করে দেবো, তুই যদি চাস তোর ব্যবস্থা করে দেবো। তখন খায়রুল বলে যে ঠিক আছে, তুমি কি নিবা? এটা তোর জানি না, লাভ নাই, আমি কি নিবো, আমি যা করবো কমু তুই তা করবি, করলে তুই টাকা পাবি, বা তোর যা চাস, তোর যে সমস্যা, তোর অভাব মিটাই দেবো আমি। এই কথা শুনে খায়রুল আসলে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বলো তুমি কি করা লাগবো, তুমি কি করা লাগবো কও, আমি করে দেবো, কিন্তু আমি কিন্তু এমন খারাপ কিছু করতে পারবো না যেটা তুমি মানে আমার দিয়ে আশা করতে পারবে না, কারণ আমি কোনো চুরি ডাকাতির মধ্যে নাই, আমি কাউকে খুন করার মধ্যে নাই। তো তখন বলে যে না, তোরে এইসব কোনো কাজ দেবো না, তোরে যে কাজ দেবো সেই কাজ তুই করতে পারবি। তো যখন এই কথা বলছে সেই নারী মূর্তির সাথে তার কথা হচ্ছে, তখন কিন্তু অলরেডি সূর্য টুর্য ডুবে গেছে, বেশ অন্ধকার ভুরভুটি অন্ধকার নেমে আসছে ওই জায়গায়, জাস্ট আকাশের আলো আছে, এবং খায়রুল দাঁড়িয়ে কথা বলছে, এবং খায়রুল সেই নারী মূর্তিকে আর শুধু তার অবয়বটা ছাড়া আর তেমন কিছুই দেখছে না। তো খায়রুল বেশ সাহসী হয়, সে তারপরও সে নারীকে তাগাদা দেয় যে আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে, আমি তোমারে সেটা করে দিব, আর বিনিময়ে আমি কি পাবো সেটা আমারে বলবা, আমি কিভাবে করতে হবে। তো সেই নারী মূর্তি তাকে বলে যে আচ্ছা তোরে আমি বলতেছি, কিন্তু তুই সেইভাবে কাজ করলে তুই কিন্তু যা পাওয়ার তা পেয়ে যাবি। বলে আচ্ছা ঠিক আছে। বলে আজ থেকে 1 সপ্তাহ পরে ঠিক ভর দুপুর বেলা তুই এই রাস্তা দিয়ে যাবি অমুক গ্রামে, মানে তাদের কাছাকাছি আর একটা গ্রাম আছে, সেই গ্রামের কথা বলে অমুক গ্রামে যাবি, অমুক গ্রামে অমুক জমিদার বাড়ি আছে, চিনস? তো খায়রুল বলে হ্যাঁ চিনি, ওটা তো এখন কেউ থাকে না, ওটা তো মানে পতিত পড়ে আছে, ওখানে কেউ থাকে না। বলে হ্যাঁ পতিত পড়ে আছে যে বাড়ি, ওখানেই তুই যাবি, ওইখানে যাবি, যে তুই সদর দরজা দিয়ে ঢুকবি, ফটকে তো মানুষ নাই, ওই বাড়িতে কেউ থাকে না, তুই যা ঢুকবি। তো বলে যে হ্যাঁ আমি ঢুকবো, ঢোকার পরে ঢুকা তুই একদম ভিতরে চলে যাবি। তো সে বলে তুমি এটা কি বলো, ওখানে এখানে কত মানে ভাঙ্গা চোরা বাড়ি, সাপ খোপ আছে, কত কিছু মানুষ, কত কিছু বলে কিচ্ছু হইব না, তুই যাবি।
তুই সোজা হাইটা চলে যাবি ভিতরে। ভিতরে যখন ঢুকবি তুই বাড়িতে, তুই কিন্তু আর এদিক ওদিক চাবি না, তুই সোজা চলে যাবি। তখন সে একটা ম্যাপ বলে দেয় ওই বাড়ির, বলে যে তুই এরকম 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 জায়গা দিয়ে যাবি। যাওয়ার পরে সে ওকে বলে যে একটা সিঁড়ি পাবি, ওই সিঁড়িতে তুই নিচে নেমে যাবি। তো নিচে নেমে যায় দেখবি সেইখানে একটা বড় ঘর আছে, এবং সেই ঘরের পাশে দেখবি 3টা কামরা পাশাপাশি, এবং 3টা কামরার প্রথম যে কামরাটা পাবি সেটার তুই দরজা খুলবি। তো ওইটার দরজার মধ্যে দেখবি কোনো তালা নাই, কিচ্ছু নাই। কথা বলে তাহলে কি মানে তাহলে আর ওই দরজা তার সমস্যা কি? তালা না থাকলে এটা বলার কি আছে? বলার আছে, কারণ ওই দরজার মধ্যে দেখবি একটা কাপড় দিয়া, মানে কাপড় এবং সুতা দিয়া পেঁচানো আছে। ওইটা কিন্তু তুই কাটবি না, তুই গিট্টু খুলবি। তুই একটা একটা করে গিট্টু খুলবি, এটার মধ্যে যে কটা গিট্টু আছে গিট্টু খুলবি, খুললে তুই দরজাটা খুলবি। তারপর দরজা খোলার পরে তুই যা দেখবি ওইখানে একটা হাড়ি রাখা আছে, এবং হাড়িটার হাড়িটার মুখ কিছু দিয়ে বন্ধ করা চারিপাশে, মানে কোনো কিছু একটা দিয়ে বন্ধ করে রাখছে চারিপাশ থেকে, বাতাস পেরে না এরকম। তুই হাড়িটারে নিবি, হাড়িটারে নিয়ে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবি। তারপর ওই হাসার দিয়া ভাঙ্গার পরে তুই ওইখানেই দেখবি তোর জন্য আমি একটা কিছু রেখে দেবো, তুই ওইটা নিয়ে চলে আসবি। তো বলে তুমি যদি ওইখানে ওই একটা কিছু রেখে আসতে পারো তো তুমি যে কেন হাড়ি ভাঙবো না? কয় না, আমি হাড়ি ভাঙতে পারবো না, তুই যে হাড়ি ভাঙবি। তুই এত বেশি কথা কইস না, তুই যাবি হাড়ি ভাঙবি, তুই যা পাওয়ার তুই কিন্তু পাবি ওই জায়গায়। কিন্তু আরেকটা কথা, তুই কিন্তু ওই জায়গায় আর যাবি না, তোর ওই জায়গা ওইখানেই শেষ, তুই ওখান থেকে যা পাবি নিয়ে চলে আসবি। তো খায়রুল বলে যে মানে আমি তাহলে ওখানে যে পাবো ওইটা শিওর মানে নিশ্চয়তা কি? আমি যে যাবো ওইখানে, আমি ওখানে যে জিনিসটা করবো, তারপর যদি না পাই তুই পাবি। তোরে আমি বলছি, তুই শোন, তোর অভাব, তোর যেটা এখন যেটা আমি কইলাম, তুই যদি আমার কথা না শুনিস তুই কিছুই পাবি না। যাই বলে তো ঠিক আছে, তুই মনে রাখিস আজ থেকে 7 দিন পরে। বলে সেই মহিলা মানে সেই নারী মূর্তি দেখে ঘুরে চলে যেতে থাকে, এবং সে বুঝতে পারে কিছু দূর হেঁটে যাওয়ার পরে সে মনে করে অন্ধকারে সে মিলায় যায় আর কি। তো খায়রুল কিছুক্ষণ ঠায় দাঁড়ায় থেকে সে মানে আর কি চিন্তা করে যে মানে এটা কি হলো, এটা কি আসলেই সে কিছু দেখলো নাকি এটা তার একটা ভ্রম হলো। সে বেশ খানিকটা কনফিউজ হয়ে যায়। সে বলে তার মতো মানুষের তো ভ্রম হওয়ার কথা না, কারণ সে তো আসলে মানে বেশ চালাক চতুর মানুষ। তো সে হেঁটে হেঁটে যায়। খায়রুলের তখনকার সময় খায়রুল এমনও না যে দিনে কোনো প্রিপারেশন নিয়ে আসছে, তার সাথে কোনো টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট আছে, এরকমও না যে সে ভেরিফাই করবে আশেপাশে আলো মেলে। আকাশ অন্ধকার, তখন চাঁদও নাই, ওই দিন চাঁদ ছাড়া ছিল, অমাবস্যা ছিল সম্ভবত। তো যাই হোক, সে হেঁটে ওখান থেকে আস্তে 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 মুভ করে সে চলে আসে। তো চলে এসে বাসায় চলে আসে, এবং বাসায় এসে সে অনেক কিছু চিন্তা করে। একবার ভাবে তার ওয়াইফকে সে বলবে কি ঘটনাটা, যে কি হয়েছে। তো তার ওয়াইফ আবার ঠিক তার উল্টো একজন ক্যারেক্টারিস্টিক্স। খায়রুল যেরকম ধূর্ত দুষ্ট, তার ওয়াইফ সেরকম না। তার ওয়াইফ আবার খুব ভালো একজন মানুষ, এবং সে খুব ভালো সহজ সরল চিন্তা করে, এবং খুব সহজভাবে চিন্তা করে, এবং মানুষকে ঠকায় না। এবং সে খায়রুলের জন্য উনি মানুষের কাছে প্রায় অপদস্থ হন। তো এরকম একজন। তো সে একবার চিন্তা করে তার ওয়াইফকে বলবে কিনা। তো একবার চিন্তা করে যে আমি বলি, পরে চিন্তা করে যে না, আমি কাহিনীটা বলবো না ওয়াইফকে। তো যাই হোক, এরকম সময় খায়রুল ওই রাত পার হয়ে যায়, এবং সে এরকম পরবর্তী রাত পার করে, এরকম 2-3 রাত স্বাভাবিকভাবেই সে পার করে, এবং সে বেশ কষ্টে সৃষ্টে বিভিন্ন রকমের ইনকামের চিন্তা করে। সে চিন্তা করে যে কোনো কারো কাছ থেকে কোনো রকমের ধার বা কিছু পায় কিনা, বা কোনোভাবে কোনো আয় করার পথ খুঁজে পায় কিনা। কোনোটাই সে আসলে খুঁজে পায় না, এবং এরকম ভাবেই তার কয়েকদিন পার হয়ে যায়। তো এভাবে কয়েকটা দিন পার হওয়ার পরে খায়রুল বুঝতে পারে যে আসলে তার কোনো গতি হচ্ছে না, এবং তার সংসারে অভাবটা বেশ বড় রকমের দানা বেঁধে গেছে। তো সেই রকম ভাবেই পার হতে হতে 6তম দিনের রাত হয়ে যায়, এবং খায়রুল খুব চিন্তায় আছে। তার মাথার মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে সেই প্ল্যানটা ঘুরছে যে তাকে যে বলেছে জিনিসটা কি ঠিক কিনা। তো এরকম চিন্তা করছে, খায়রুলের ঘুমও আসে না, এবং গভীর রাত হয়। এবং একটা সময় খায়রুল বাসার থেকে মানে বের হয় আর কি, সে ইসে যাওয়ার জন্য, তার রেস্টরুমে যাওয়ার জন্য। তাদের গ্রামের সেসব বাথরুম তো বাসার বাইরে, এবং সে দরজা খুলে বের হয় রাতে। এবং দরজা খুলে বের হতে যে তার একটু অস্বস্তি লাগা শুরু করে, ভয় লাগা শুরু করে। তার মনে হচ্ছে যে সে যে বাথরুমে যাবে, এই জায়গাটার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছে, মানে তার দিকে কেউ তাকিয়ে আছে, এরকম একটা মানে তার কাছে ফিল হয়। এবং সে কিছুক্ষণ মানে ভয়ে দাঁড়িয়ে থাকে, যায় না।
তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে ধুর, এসব চিন্তা করে সে হাঁটা ধরে। তা হাঁটতে হাঁটতে সে চলে যায় বাথরুমের কাছে, এবং বাথরুম ওখান থেকে সে যখন ব্যাক করতেছে, তার কাজ শেষ করে যখন ব্যাক করতেছে, এই সময় সে পেছন থেকে সে কণ্ঠটা শুনে, সেই যে নারী কণ্ঠ, বলে খায়রুল। তো সে একটু থতমত খেয়ে বলে, কে কে? তো বলে, খায়রুল, তোর মনে আছে তোরে কি কইছি, তুই কিন্তু কাল যাবি। তো খায়রুল মানে খুব থতমত খেয়ে পিছনে তাকায়, দেখে কেউ নাই, পুরো জায়গাটা কিন্তু ফাঁকা। এবং তখন সে চিন্তা করে, আসলে আমাকে কে বলতেছে? এটা কি কোনো মানে দেও দানব জিনপরি কেউ বলতেছে? আমি কি কোনো গুপ্তধন পাবো? এইসব চিন্তা করে তার মাথায় একটা আসলে মানে বেশ আসে যে আসলেই তো হইতে পারে, কিছু একটা সামথিং হতে পারে মানে। এই চিন্তা করে খায়রুল চলে আসে রুমে, এবং সে অনেকক্ষণ চিন্তা করে রাতের বেলা, আর তার ঘুম আসে না। সে মানে বেশ খুব চিন্তায় থাকে। এরকম করতে করতে শেষ রাতের দিকে একটু ঘুম আসে, এবং পরদিন দিনে মানে সকালে ওঠার পরে যখন দিন হয়েছে, সে ঘুম থেকে উঠেই সে চিন্তা করে যে সে ওখানে যাবে, এবং সে তার ভাগ্যটা ট্রাই করবে যে আসলেই তাকে কি কোনো গুপ্তধনের সন্ধান দেওয়া হলো কিনা। তো এরকম চিন্তা করে সে খুব তার সময় কাটতে চায় না, সে কোনো মতে সময়টা পার করে সে ঠিক দুপুর এরকম হাঁটা ধরে আর কি, সকালের 9টা 9:30 দিকে এরকম সময় সে হাঁটা ধরে। তো হাঁটতে হাঁটতে তাকে কিন্তু সেই কণ্ঠস্বর বলেছিল, ঠিক দুপুরে যাবি, ভর দুপুরে, ঠিক দুপুরে। তো সে হাঁটতে হাঁটতে যায়, সে চিন্তা করে ভর দুপুর মানে সেই দুপুরের দিক 12টা বা 12টার কিছু পরে এরকম সময়। তো সে দ্রুত হাঁটতে হাঁটতে সে একসময় সেই গ্রাম পার হয়, এবং পার হয়ে একসময় যে সেই যে জমিদার বাড়ি, যে পাশের যে সেই গ্রামের কথা বলেছে, সেই গ্রামে সে জমিদার বাড়ির কাছে চলে আসে। এবং সেখানে গিয়ে সে চিন্তা করতে থাকে যে এখন আসলে আমি কি করব। সেই জমিদার বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে চিন্তা করে যে আমি কি আসলে ভিতরে ঢুকবো, এবং ভিতরে ঢুকবো কিনা সে যখন চিন্তা করে, সে আশেপাশে তাকিয়ে দেখে আসলে আশেপাশে কিন্তু কেউ নাই। জমিদার বাড়িটা গ্রামের যে মূল যে গ্রামের যে অন্যান্য ঘর বাড়ি সেগুলো থেকে কিন্তু বেশ দূরে, অনেক দূরে, বেশ ফাঁকা জায়গার পরে যে জমিদার বাড়িটা, এবং মানে নির্জন একটা এলাকা। তো সে যথারীতি অনেক ক্লান্ত, হেঁটে এসছে এত দ্রুত এই সময়টা, এবং প্রচন্ড গরম চারিপাশে, কারণ সূর্য ঠিক মাথার উপরে তখন। তো সে চিন্তা করলো যে আসলে মানে এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাকে ছায়াতে যেতেই হবে এবং ঢুকতেই হবে, কারণ আমি আবার হেঁটে রোদের মধ্যে ফিরলে আমি শেষ। এবং তার কনফিউশনে কোনো জায়গা নেই, আমি যখন চলেই আসছি আমাকে আসলে করতেই হবে কাজটা। এই চিন্তা করে খায়রুল ঢুকে যায় জমিদার বাড়ির মূল ফটক দিয়ে। এবং যখন সে ঢুকে দেখতেছে সে যে বাড়িটার আঙ্গিনাটা পড়ে আছে, সেখানে আঙ্গিনার মধ্যে ইতস্তত কিছু এটা ওইটা ভাঙা জিনিস পড়ে আছে, এবং মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেই ফোয়ারাটাও মধ্যে কেমন বিকল হয়ে গেছে, জীর্ণ একটা অবস্থা। এবং সে রুমগুলো দেখতে পাচ্ছে, এই বাইরের থেকেই যে মূল ওঠা সিঁড়িটা এবং ভেতরে রুমগুলো দেখতে পাচ্ছে, এবং তার বুকের ভেতরে একটু ছ্যাক করে ওঠে, কারণ ভর দুপুর, মানে নির্জন, কেউ নেই আশেপাশে, কোনো সাড়া শব্দ নেই, খা খা করছে জমিদার বাড়ির প্রাঙ্গণটা। তো সে যেটা করে, সে আস্তে আস্তে করে হেঁটে চলে যায় সিঁড়ির গোড়ায়, এবং আস্তে আস্তে উঠে যায় উপরে সিঁড়ি বেয়ে। এবং সিঁড়ি বেয়ে সে যখন প্রথম যে ল্যান্ডিং যেখানে ওঠে, সেখানে উঠেই সে কেমন একটু থতমত খেয়ে যায়। তার কাছে মনে হয় যে বাড়িটা এতক্ষণ তার কাছে মনে হচ্ছিল নীরব, এখন মনে হচ্ছে সরব, মনে হচ্ছে যে মানুষ আছে কিন্তু লুকিয়ে তাকে দেখছে, এবং তারা ফিসফাস করে কথা বলছে খায়রুলকে আসতে দেখে। তো খায়রুলের একটু অস্বস্তি লাগে, মানে কে ফিসফাস করে কথা বলবে। তো খায়রুল অনেকক্ষণ চিন্তা করে সে ভাবে যে না, এগুলো তার মনের ভয়, যেহেতু সে একলা আসছে এখানে, এত দূরে আসছে, এবং এই বাড়ি নিয়ে এসে অনেক শুনেছে এই বাড়িতে ভূত আছে, এই বাড়িতে মানুষ এটা দেখে, মানুষ রাতের বেলা মানুষ চলাচল করতে দেখে, এবং এই ধরনের কথা শুনেছে। তো এগুলো শোনার পরে হয়তো তাকে সে চিন্তা করে যে ওই স্মৃতিগুলা, ওই কথার এইগুলো মনে আমার মনে ডাক কাটছে। তো এই চিন্তা করে সে আর পাত্তা না দিয়ে সে হেঁটে যায়, এবং সেই যে মহিলা বলেছিল কিভাবে যাবি, সে কিন্তু সেই অনুযায়ী চিন্তা করতে থাকে যে আমি আসলে কিভাবে বলেছিল সেগুলো চিন্তা করে এবং হাঁটে। এবং সামহাও খুব অবাকভাবে তার খুব একটা বেগ পেতে হয় না সেই জায়গাগুলো খুঁজে পেতে, যে জায়গাগুলো তাকে বলে দেওয়া হয়েছিল, এবং সে সিঁড়ি পেয়ে যায় নিচে যাওয়ার, এবং সে সিঁড়ি ধরে ধরে নিচে নামে। নিচে নেমে দেখে একটা কাঠের দরজা, কালো কাঠের দরজা, দুই পাল্লার একটা দরজা ওখানে ভেড়ানো আছে, যেখানে নিচে নেমে সিঁড়ি দিয়ে নেমে যেখানে সে ঢুকবে। তো সে আস্তে করে ধাক্কা দেয়, দরজাটা দেখে খুলে গেছে। খুলে যাওয়ার পরে সে যেখানে দেখে যে ঘোর ঘুরটি অন্ধকার এবং একটা ভ্যাপসা গন্ধ ভেতরে। তো ওর কাছে মনে হয় যে আমি ফিরে দৌড় দেই, কারণ তার কাছে কিন্তু অস্বস্তি লাগতে থাকে বেশ।
মানে খায়রুল আসলে এখন সে সাহসটা হারিয়ে ফেলছে। আসলে এমন একটা জায়গায় আসছে যেখানে মানুষজন নাই, কিচ্ছু নাই, এবং ব্যবসা একটা এবং সেই বাড়ি সম্বন্ধে যথেষ্ট বদনাম আছে, ভৌতিক বদনাম আছে। যাই হোক, খায়রুল আর চিন্তা না করে একবার ভাবে যে চলে যাবে, আরেকবার তার যে লোভটা তাকে আসলে এমন ভাবে জেকে ধরে যে কিছু বলার নাই। সে আস্তে করে সে রুমের মধ্যে প্রবেশ করে। তো সেই রুমে যে ঢুকে দেখে রুমের সে যে ঢুকেছে সেখানে রুমটার মেঝে বেশ মসৃণ, কারণ সে উপলব্ধি করতে পারে রুমটার মেঝে মসৃণ, এবং সেখানে অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো আলো ভাব আছে, হালকা একটা আলোর মতো ভাব আছে, যেটা মনে করেন যে সে মনে করে যে হ্যাঁ, মানে এমন একটা ব্যাপার যে মনে হচ্ছে যে সামনে কিছু আছে, সেগুলো দেখা যায়, এরকম কোন একটা মানে ফিল নিয়ে সে চিন্তা করতে থাকে, বা এরকম একটা আলো সে দেখতে পায় যে হালকা একটা আলোর মতো বিচ্ছুরণ রুমের মধ্যে আছে, কোনো জায়গার থেকে আসছে, মানে সোর্সটাকে সে বুঝতে পারে না। যাই হোক, সে এর মধ্যে হেঁটে যায়। সে অবশ্য এবার সাথে করে একটা লাইট নিয়ে আসছে, তার বাড়িতে একটা লাইট ছিল, সেই লাইটটাকে সে নিয়ে আসছে সাথে করে, কিন্তু লাইটের ব্যাটারি খুবই মানে পোর হওয়াতে সে বুঝতে পারছে না যে সেটা ইউজ করবে কিনা। তো যাই হোক, সে দেখে রুমের দরজা, দেখে যে এরকম একটা বড় রুমের মধ্যে তিনটা দরজা আছে, এবং তিনটা কামরার দরজা সেগুলো। তো খায়রুল চিন্তা করে যে আমাকে তো এইভাবেই বলা হয়েছিল। তো সে দেখে দরজাগুলোর কড়ার মধ্যে তালা মারা আছে কিনা। তো ঠিকই দেখে দুটো দরজার কড়ার মধ্যে তালা মারা, আর একটা দরজার তালার মধ্যে তালা না, সেটা একটা কাপড়কে ফালি ফালি করে ফিতার মতো করে বাঁধা, গিট দিয়ে বাঁধা। তো এটা দেখে খায়রুল বুঝতে পারে যে আরে এটাও তো ঠিক, আমাকে যা বলে দেওয়া হয়েছে সেটাই তো এরকম। তো খায়রুল আস্তে করে যায়, এবং সে কোনো কথা না বলে আস্তে করে সে এতক্ষণ যেহেতু যা যা শুনেছে তাই সে পেয়েছে, সে তার মানে আর কি ইনস্টিংক্ট থেকে যে হ্যাঁ আমি আসলেই পাবো চিন্তা করে সে সেই ফিতার গিট খোলা শুরু করে, এবং সেভাবে সে গিট খুলছে, কয়েকটা গিট, এবং খুলে একসময় সে ফিতাটাকে পুরো খুলে ফেলে, খুলে দরজাটাকে ঠেলা দেয়, এবং দরজাটা ক্যাচ শব্দ তুলে ভেতরের দিকে খুলে যায়। তো খুলে যাওয়ার পর সে দেখে ঘুরঘুরটি অন্ধকার, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় সে চিন্তা করে যে এখন তো আসলে আমার সেই লাইটটা দরকার। তো সে তার লাইটটা বের করে সে লাইটটা মারে। তো দেখে লাইটের আলোতে, লাইটের পোর আলো, লাইটটা মানে নিভে যাচ্ছে প্রায়, মানে পটপট করে মানে কাইন্ড অফ লাইক কাঁপছে, লাইট অল্প আলোতে কাঁপছে। এবং সেটার মধ্যে সে দেখলো যে একটা এরকম বেদির মতো রাখা, এবং সেই বেদির প্রথম যেখানে বেদির মধ্যে অনেকগুলো সারি আছে, কয়েকটা সিঁড়ির মতো আর কি। তো প্রথম সেটার মধ্যে সে দেখলো এরকম দুটো হাঁড়ি রাখা আছে, এবং যেরকম বর্ণনা দেওয়া ছিল সেরকম হাঁড়ি রাখা আছে, এবং দুটো হাঁড়ি, একটা না দুটো হাঁড়ি আছে। এবং সে খেয়াল করলো যে সেই কাপা আলোতে যে হাঁড়িগুলোর মুখগুলো মনে হচ্ছে কেউ আটা দিয়ে সিল করে দিয়েছে। আটা, আমরা যেমন আটা দিয়ে রুটি পরোটা খাই, সেই আটাটাকে যখন নাকি মানে করা হয়, একটা ডো তৈরি করা হয়, সেরকম একটা কিছু দিয়ে মনে হচ্ছে বন্ধ করা, এবং সেগুলো ফেটে গেছে কালের বিবর্তনে, বেশ অনেক সময় ধরে হয়তো ওখানে আছে। তো সে যেটা করে দেখে যে একটা হাঁড়ি এভাবে সে করা আর কি, এরকম ডো দিয়ে লাগানো, আরেকটা হাঁড়ি এরকম পাশে মানে সেটা নর্মালি রাখা। তো সে সামনে যায়, যথারীতি সে চিন্তা করে যে আমাকে যদি গুপ্তধন পেতে হয় তাহলে তো আমাকে সেরকম কাজ করতে হবে। তো সে যে সুন্দর করে তার সেই লাইটটাকে বগলের নিচে রেখে সে হাঁড়িটাকে তুলে ফেলে, যেখানে যে হাঁড়িটার মধ্যে ডো লাগানো আছে, যেরকম কথা বলা ছিল। তো সে তুলে ফেলে সে ওই জায়গায় দেখতে পায় কি যেন চকচক করে উঠলো। তো তখন তার টর্চের আলো, যেটা তার যে ফ্ল্যাশ লাইটের আলোটা পড়াতে সে খেয়াল করে সুন্দর একটা স্বর্ণের হার পড়ে আছে সে হাঁড়ির নিচে, খুবই সুন্দর একটা স্বর্ণের হার। তো সে সুন্দর করে কোনো কথা না বলে, মানে কিছু বলার আগেই স্বর্ণের হারটা সে নিয়ে সে পকেটে ভরে, এবং সে হাঁড়িটাকে তুলে একটা আছাড় মারে। হাঁড়িটাকে যখন আছাড় মারে, হাঁড়িটা ঠাস করে পড়ে ভেঙে যায়, এবং সেই হাঁড়ির ভেতর থেকে কিছু ধুলা ময়লার মতো আর কি ফ্লোরের মধ্যে গড়িয়ে পড়ে, আর কিছু না। তো সে চিন্তা করে যে তো একটা কঠিন ব্যাপার, মানে হাঁড়িটা ভাঙতে বলছে, ভাঙছি, আমি তো মনে করছি না হাঁড়ির মধ্যেও কিছু থাকবে। তো সে সেটা না পেয়ে সে চিন্তা করে যে আসলে কি সোনার হাট একটা পাইছি। তখন সে পাশে যে হাঁড়িটা আছে সে চিন্তা করে এটাও আমি ভেঙে ফেলি। তো সে ওইটা নেয়, সে ওইটা নিয়ে সেটার ঢাকনা খোলার পরে দেখে ভিতরে কিচ্ছু নাই, খালি একটা হাঁড়ি, এবং সেটাকে উপরে তুলে দেখে কিচ্ছু নাই। তো সেটাকে সে এরকম ফেলে রাখে আর কি, সেটাকে আর ভাঙে না। ফেলে রেখে সে আস্তে করে ওইখান থেকে আস্তে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সে ব্যাক করে তার গ্রামের দিকে চলে আসে।
তো যখন চলে আসে তখন সে কিন্তু সেই দুপুর গড়িয়ে গেছে, বিকাল হয়ে আসছে, তার কাছে আর কোনো ই নাই, সে হাঁপাচ্ছে। এবং সে তখন বাসায় এসে চিন্তা করে যে আমি আজকে আমার স্ত্রীর সাথে এটা শেয়ার করবো, কারণ তাকে তো দেখাতে হবে সোনার হারটা। তো সে বাসায় ফিরে সে যথারীতি বিকালবেলা সে একটু রেস্ট নিয়ে সে সন্ধ্যার দিকে তার স্ত্রীকে সব খুলে বলে যে এরকম একটা কাহিনী হয়েছে। তো স্ত্রী তো মানে শুনে জিভে কামড় দেয়, বলে তুমি এটা কি করছো, এটা তো মানে তোমার ঠিক হয় নাই, কার সাথে কথা বলছো, এটা কি কোনো পেতনির সাথে কথা বলছো বা কি, কারে তুমি কি হাড়ি ভাঙলা, কোথায় গেলা তুমি? বলে চুপ, স্ত্রীকে বলে তুমি একটা কথা বলবা না, একদম চুপ থাকো, আমি এই দূর সময়ের মধ্যে সোনার হার পাইছি, মুছে দেখায় যে এই সোনার হার দিয়ে আমি অনেক টাকা পাবো, এই সেই। তো সে চিন্তা করে, তো কোনো কথা বলে না। তো সে এরকম রাত হয়ে যায় এক সময়, তো সে আর কোনো কথা না বলে চুপচাপ সে তার এই সোনার হারটাকে কিন্তু সে ঘরের মধ্যে তার যে ট্রাঙ্ক ছিল ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিয়ে সে শুয়ে চিন্তা করছে যে আসলে এটা কি হলো, কার কাছে বিক্রি করবে সোনার হার, এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢুকছে। নিজেকে সে বেশ ধনী ভাবতেছে, কারণ সেই সোনার হার দিয়ে সে অনেক বেশ টাকা পাবে, সে ভালোই বুঝতেছে। তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আরে ওইখানে তো আসলে তাকের উপরে আরো আমি দেখছি, মানে আরো তাক আছে, মানে যেইখানে রাখা ছিল হাড়িগুলা তার উপরের দিকে আরো তাক আছে, এবং ওখানেও কিন্তু আরো জিনিস আছে। আমি তো অনেক বোকা, আমি কেন দেখলাম না ওখানে যে আরো কিছু আছে কিনা, আমি বিশাল বোকা। তো এইসব চিন্তা করতে সে বলছে আমি যাবো ওইখানে, আবার যাবো, এরকম চিন্তা করতেছে। তো এরকম যখন চিন্তা করতেছে রাতের বেলা, এরকম চিন্তা করতে করতে একসময় তার ঘুম চলে আসে। তো সে প্রায় তন্দ্রার মধ্যে ঘুমিয়েই যায় সে। এবং যখন সে ঘুমিয়ে গেল তখন সে বেশ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে অনেক কিছু, সেই জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির আশেপাশের যে জায়গা দিয়ে গেছে সেগুলো, এবং তার কাছে স্বপ্নের মধ্যে মনে হয় যে সে সিঁড়ি দিয়ে উঠছে, কিছু মানুষ কথা বলছে এই পাশে, অনেক কিছু। তো এইসব স্বপ্ন দেখতে দেখতে সে বেশ মানে রহস্যময় তার কাছে লাগে জগৎটা। তো যাই হোক, এরকম ঘুমের মধ্যেই হঠাৎ করে তার তার ঘুম ভেঙে যায়, এবং তার ঘুম ভেঙে যায় হঠাৎ করে সে দেখে যে রুমের মধ্যে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার, কেউ নেই। এবং মানে বেশ একটা মানে কেমন একটা ঘ্রাণ সেই রুমের মধ্যে এসে পড়ছে, এবং ঘ্রাণটা এইবার সে একটা ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণটা হচ্ছে কাইন্ড অফ লাইক আপনার যদি দারচিনি, খুব সুঘ্রাণ, একটা দারচিনির একটা সুঘ্রাণ, খুব সুন্দর একটা নাইস স্মেল দারচিনির। তো সে চিন্তা করে এটা কোত্থেকে আসতেছে। তো এই সময় সে হঠাৎ করে তার দরজার মধ্যে যে তার যে রুমের যে দরজা, সেখানে সে খটখট 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 শব্দ শুনতে পায়, মনে কেউ নক করছে, এবং ফিসফিস শব্দ শুনতে পায়, খাইরুল খুব মিষ্টি গন্ধে কেউ ডাকছে। এবং তখন সে আসলে না অনেকটা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে চিন্তা করে এত সুন্দর কণ্ঠে কে ডাকছে। সে উঠে যায়, খাইরুল বিছানা থেকে উঠে যায়। উঠে সে আস্তে আস্তে হেঁটে, সে কিন্তু খেয়ালও নাই যে তার স্ত্রী শুয়ে আছে পাশে, সে উঠে যায় এবং মানে লাইক মন্ত্রমুগ্ধের মতো সে যে তার দরজাটা খোলে। তো দরজা খোলার পর এক ঝাঁক বাতাস প্রবেশ করে, এবং বাতাসের সাথেই সেই ঘ্রাণটা থাকে। এবং তখন সে দেখে যে উঠানের ওই পাশ থেকে আবার ডাকছে খাইরুল এরকম ফিসফিস করে। তো সে আস্তে আস্তে করে হেঁটে উঠানে যায়। তো উঠানে যখন যায় সে দেখে যে তখন একটু সামনে সেই নারী মূর্তি একটা দাঁড়িয়ে আছে, এবং সে দেখে যে একটু ডিফারেন্ট, মানে যেরকম নারী মূর্তি সে দেখেছিল গতবার, এইরকম কিন্তু নারী মূর্তি না, এবার দেখে মনে হচ্ছে একটা ডিফারেন্ট নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তো সে খাইরুল আরো সামনে যায়, এবং ওই দিন আকাশে চাঁদ ছিল, এবং সেই চাঁদের আলোতে সে হঠাৎ করে খেয়াল করে যে একটা অসম্ভব সুন্দর নারী মূর্তি দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে, এবং মানে অসাধারণ সুন্দরী একজন নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। এবং খাইরুল আসলে তার বোধ শক্তি সব লোপ পায়। তো দেখে যে সেই নারী মূর্তিটা হেসে দেয়, হেসে দিয়ে বলে, কিরে খাইরুল, তুই আমাকে দেখে ভয় পেয়ে গেলি? তুই তো গতবার বেশ ভয় পাইছিলি, আজকে ভয় পাচ্ছিস না? বলে যে তখন সে খাইরুল থতমত খেয়ে যায়, বলে কি আপনি কে? এবার তুমি না বলে আপনি কে? বলে যে আমি হচ্ছি সেই যে তোর সাথে কথা বললাম, তোকে পাঠালাম জমিদার বাড়িতে, কিন্তু তুই তো অন্য কাজ করলি। তোকে আমি বলছিলাম যে শুধু একটা হাড়ি ভেঙে আসবি, তুই দুইটা হাড়ি ধরলি কেন তুই? বলে যে আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসলে মনে করছিলাম। বলে আচ্ছা যাক, বুঝতে পারছি তোর অনেক কিছু চাহিদা আছে, তুই আরো অনেক কিছু চাস। বলে হ্যাঁ। তখন সে বলে হ্যাঁ আমি চাই। বলে তাহলে তুই যদি চাস তাহলে তোকে আবার যেতে হবে জমিদার বাড়িতে। বলে আমি আবার জমিদার বাড়িতে যাবো? বলে হ্যাঁ, গেলে অনেক কিছু পাবি, তার সাথে একটা এক্সট্রা জিনিস পাবি। বলে কি? আমি তোকে বিয়ে করব। এটা বলাতে খাইরুলের মনে হলো যে খাইরুল মানে পুরো
মানে তার শরীরে একটা মানে শিহরণ বিদ্যুৎ খেলে গেল। সে চিন্তা করলো জারি মানে মানে সে আসলে হারিয়ে ফেলেছে নিজেকে। এত সুন্দরী নারী আমাকে বিয়ে করবে, তার কিন্তু বউ আছে, সে ওইটাও ভাবছে না। তো খায়রুল বেশ মানে অন্যরকম একটা জগতে বলে, হ্যাঁ তুই কিন্তু ওখানে গেলে অনেক কিছু পাবি, অনেক সম্পদের মালিক হবি, আর তুই আমাকেও বিয়ে করতে পারবি। তখন বলে যে এই যে এখন যে দেখছিস তুই আমি কিন্তু আমাকে আসল চেহারা দেখছিস, আগে কিন্তু আমাকে আমার আসল চেহারা দেখিস নাই। তো খায়রুল বলে, তো আমি কি করব? বলে যে এই যে সামনে যে অমাবস্যা আছে সেই রাতের বেলা যাবি, এবং তার আগে 3টা রাত তুই তাকে একটা বাজে রিচুয়াল করতে বলে, মানে খুব বাজে একটা রিচুয়াল করতে বলে, খুব নোংরা, সেটা আমি বলবো না, আমি যদিও লেখা পেয়েছি বাট আমি সেটা বলবো না। তো বলে যে এইটা করবি তুই, এবং তুই মানে 3য় দিনে অমাবস্যা হবে তখন তুই সেখানে যাবি। তো সেখানে যে তুই যে রুমটায় গেছিলি সেই রুমটায় যাবি না, তার পাশের রুমটাতে যাবি। তার পাশের রুমটাতে যাবি, পাশের রুমটাতে গেলে তুই দেখবি যে ওই রুমে আর কোনো ফিতা বাঁধা নাই। ওই রুমের দরজার মধ্যে একটা সুতা দিয়ে একটা কাগজ বাঁধা, ওইটা ছিঁড়বি, ওইটা ছিঁড়ে ওই রুমে ঢুকবি। ঢুকে যে সেই রুমের মধ্যে একটা এরকম একটা হাঁড়ি পাবি, এবং সেই হাঁড়িটাকে ভেঙে দিবি, এবং ভেঙে দেওয়ার পর তুই আরো কিছু পাবি, এবং তারপরে তোকে আমি মেন যে যা দেওয়ার আমি তোকে দেওয়ার ব্যবস্থা করব। তো খায়রুল শুনে শুনে খুবই মানে সে মানে উদ্গ্রীব হয়ে যায়। নারী বলে, আমি চলে যাই, হ্যাঁ আমি তোর সাথে পরে কথা বলবো। বলে দেখে যে হেঁটে হেঁটে সে মিলিয়ে গেল, দরজার বাইরে চলে গেল। খায়রুল অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই গেটের দিকে, মেন যেখান থেকে তার বাসার যে মূল যে মানে একটা যাওয়ার যে দরজা সেটা দিয়ে বেরিয়ে গেছে। খায়রুল অনেকক্ষণে মন্ত্রমুগ্ধের মতো, এবং সে ফিরে আসে। যাই হোক, খায়রুল এই কয়টা দিন মানে নেক্সট অমাবস্যা আসা পর্যন্ত বেশ পাগলের মতো হয়ে যায়। সে কারোর সাথে কথা বলে না, কিচ্ছু করে না, সে শুধু চিন্তা করে। এবং এর মধ্যে সে যেটা করেছে যে সে তার থেকে মানে ওখান থেকে সে বেরিয়ে গেছে পাশের আরেক গ্রামে, যে সে তার সোনার হার বিক্রি করার কথা বলেছে, এবং সেখানে সে কিছু টাকা পয়সা তার থেকে মানে ব্যবস্থা করে কথা বলে আসছে। কারণ সোনার হারটার যে দাম হয় সেই অনুযায়ী টাকা তাকে দিবে না ওই লোক, সেই লোকের আরো টাকা লাগবে। তো সে একটা ব্যবস্থা করে সে আসছে যে একটা দরদাম করে যে সে পাবে। তো এবং সে আরো মানুষের কাছ থেকে ধারও নিছে। সে ওই মানুষকে বলে যে আমার এরকম পূর্বপুরুষের এক হার পাইছি এবং আমি সেটা বিক্রি করে টাকা পাবো। তো এরকম করে সে চলে আসে। আসার পরে সে এই কয়দিন খুব উদ্গ্রীব হয়ে থাকে, কিছু টাকা সে আছে হাতে আসছে, এবং সে প্রতিদিনই এক্সপেক্ট করে যে সে নারী মূর্তিটার সাথে দেখা করবে। কিন্তু যেটা হয়, প্রতিদিন রাতেই সে তার বাসার আশেপাশে এরকম হাসির শব্দ শুনে কিন্তু সে কাউকে দেখে না। তো যাই হোক, এরকম সময় যে অমাবস্যা চলে আসলো, তার আগে 3 রাতে সে কি করে সেই নোংরা রিচুয়াল করে একটা, খুবই নোংরা, এটা আমি বলবো না। যাই হোক, সে সেই রিচুয়ালটা পালন করে যে 3য় দিন যে অমাবস্যার রাত হয় সেদিন সে সেই জমিদার বাড়িতে চলে যায়। এবং জমিদার বাড়িতে যে সে যখন যাচ্ছে, এইবার কিন্তু রাত, এবার একেবারে অমাবস্যার রাত, এবং চাঁদ নেই আকাশে। হেঁটে সেই প্রাঙ্গণে ঢোকার পরে তার কাছে বেশ খাখা লাগতে থাকে, এবং দেখে যে মানে অন্ধকার জমিদার বাড়িটা ছেয়ে আছে। প্রত্যেকটা মানে যে দরজা জানালাগুলো দূর থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেগুলো থেকে তাকিয়ে আছে তার দিকে। তো সেগুলো দেখেও খায়রুলের বোনটা ছ্যাঁত করতে থাকে, এদিকে তার লোভ তাকে পেয়ে বসছে। তো খায়রুল আস্তে আস্তে হেঁটে সিঁড়িতে যায়। সিঁড়িতে উঠে সে যখন নাকি মূল প্রাঙ্গণে পা রাখছে, তখন সে ওইখানে একটা মানে পুরুষ কণ্ঠে, মানে ভারী পুরুষ কণ্ঠে শুনে, কে এখানে? তো খায়রুলের সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। খায়রুল চিন্তা করে কে এরকম বললো। সে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। তারপর তাকে কোনো শব্দ নাই, ফিসফাস মানে সেই মানে বাতাসের শব্দ, শুধু ফিসফিস বাতাসের শব্দ চারিদিকে, আর কোনো শব্দ নেই। খায়রুল চুপচাপ দাঁড়িয়ে থাকে, একবার ভাবে সে চলে যাবে কিনা। তখন সে তার কানের কাছে ফিসফিস কণ্ঠে সেই নারী মূর্তির কণ্ঠ শুনে যে, খায়রুল যাও। খায়রুল তখন আবার এগিয়ে যায়, কোনো কথা বলে না, এবং হাঁটতে হাঁটতে সে অন্ধকারের মধ্যে কিন্তু সে ঠাউর করতে পারে না কোথায় কি। এবং সে তখন তার সেই ব্যাটারি কমে যাওয়া টর্চ লাইটটা সে বের করে সে আস্তে আস্তে সে লাইট মেরে সে সিঁড়ি খুঁজে বের করে এবং আস্তে আস্তে যায়। এবং তার কাছে যথেষ্ট ভুতুড়ে মনে হচ্ছিল পরিবেশটা, এবং সে যেতে যেতে একটা সময় সেই কামরায় চলে আসে। এবং সে সেকেন্ড কামরায়, সে যেখানে সে কামরার যেই সেকেন্ড রুমটা আর কি, সেটার কাছে যায়। সে দেখে ঠিকই সেখানে একটা কাগজের মতো বাঁধা সুতলি দিয়ে, এবং সে সেখানে সেই সুতলিটা খুলে সে রুমে ঢুকে। যথারীতি সেরকম বোটকা গন্ধ এবং সেরকম, এবং সেখানেও সে দেখে একটা বেদির উপরে এইভাবে করেই একটা এরকম হাঁড়ি রাখা আছে। ওখানে একটা হাঁড়ি রাখা, দুটো না একটা, এবং সে দেখে সে হাঁড়িটা ওরকম সামনে করা।
মানে ওই যে ময়দার মতো ঈদে লাগানো আর কি, মানে আটা ময়দা যেরকম মানুষ মথে রাখে ডো বানিয়ে সেরকম করে এটা বন্ধ করা। তো খায়রুল সুন্দর করে হাঁড়িটা তুলে সে দেখে যে নিচে যথারীতি এইবার দেখে যে স্বর্ণের একটা বালা, মানে সে সময়কার দেখা যেত পুরোনো আমলে জমিদাররা এক ধরনের বালা পড়তো, সেরকমটা স্বর্ণের বালা সেখানে। সে সেই বালাটা সে নিয়ে সে হাঁড়িটাকে একটা আছাড় মারে, সেটা ভেঙে দেয়। হাঁড়িটাকে আছাড় মেরে ভাঙার পরে তার কাছে মনে হলো সারা বাড়িতে একটা মানে কোলাহল শুরু হলো, লাইক মনে হচ্ছে যে কানা ঘুষা শুরু করে দিল কেউ। তো এরকম একটা শব্দে মনে হয় যে কেমন মানে কোনো একটা অপরাধ করলে কোনো জায়গায় যদি অনেক মানুষ সে অপরাধ দেখে সেরকম একটা অবস্থা। এবং খায়রুল সে ভয় পেয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে উঠে বের হয়ে দৌড় দিয়ে, এবং সে তখন শুনতে পায় মনে হচ্ছে যে সেই বাসার মধ্যে থেকে মানে মানুষ গজগজ করছে এরকম, মানে মানুষের কণ্ঠ, এবং মনে হচ্ছে যে অনেক মানুষ কথা বলছে। খায়রুল আর কিছু সহ্য না করতে পারে, সে দৌড় মারে সিঁড়ি দিয়ে, এবং সিঁড়ি দিয়ে যখন দৌড় দেয় তখন সে পিছন থেকে হাসির শব্দ শুনছে এবং হাসির শব্দটা নারী কণ্ঠের একটা হাসির শব্দ, তার সাথে মনে হচ্ছে একটা পুরুষও হাসছে। এবং খায়রুল দৌড়াচ্ছে, খায়রুলের কোনো খেয়াল নেই। তো সে যখন নাকি তার গ্রামের কাছে চলে আসে, তার বাসার কাছে চলে আসে, তখন সে একটা নারকেল গাছের কাছ দিয়ে যাচ্ছিল, উপর থেকে খুব জোরে একটা নারকেল ছিঁড়ে এসে তার গায়ের মধ্যে পড়ে, তার ঘাড়ে ধিপ করে পড়ে, এবং সে প্রচন্ড আর্তনাদ করে পড়ে যায়। যখন পড়ে যায় তখন সে মানে জ্ঞান হারিয়ে ফেলছে আর কি, তার অবস্থা এরকম। তো সেই সময় সে দেখে যে তার সামনে কেউ হেঁটে আসছে, এবং হেঁটে যে আসছে দুইজন, মানে একটা নারীর পা দেখতে পাচ্ছে, কিন্তু পাটা বাঁকানো পা আসছে, মানে সে শুধু এইভাবে দেখছে, এবং তার সাথে একটা পুরুষের পা দেখছে। সে এক জোড়া পা আর কি এরকম আসছে তার দিকে, 2 জোড়া পা আসছে, একটা পা বাঁকা, নারীর পাটা বাঁকা। তো এরকম দেখতে সে মানে হুঁশটা চলে যাবে, সে চিৎকার করা শুরু করে, সে আর কোনো করে না, তো আর তার কিছু খেয়াল নেই। তো এই সময় সে আসলে জ্ঞান হারিয়ে ফেলে, এবং পরবর্তীতে সে নিজেকে তার বাসায় ফাইন্ড আউট করে তখন দিনের বেলা, এবং সে প্রচন্ড ভয় পাচ্ছে, তার শরীরে অনেক জ্বর, এবং সে জিজ্ঞেস করে, তখন দেখে যে তার স্ত্রী তার সামনে আছে। স্ত্রীকে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে, তার স্ত্রী বলে আপনি চুপ থাকেন, কথা বলবেন না। তো স্ত্রীর মুখ থমথম করছে, স্ত্রী তাকে অনেক মানে প্রচন্ড মানে তার উপর খুব রাগ। এবং তারপরে খায়রুল খেয়াল করে যে রুমে তাদের ঘরে খুব বৃদ্ধ একজন আলেম প্রবেশ করে, তার স্ত্রী দরজা খুলে দেয়, সালাম দেয়, তিনি আসেন, এসে বলেন যে এই হচ্ছে আপনার স্বামী। বলে হ্যাঁ। তিনি তখন খায়রুলের দিকে কঠোর চোখে তাকিয়ে বলেন যে তোর মতো লোভী দুষ্ট লোক আমি খুব কম দেখেছি, আর তার কথা আমি কম শুনেছি। তুই জানিস তুই কি করেছিস? বলে যে কি? খায়রুল চুপ করে থাকিস, বলতে পারে না। বলে কি করছি আমি? বলে তুই যে লোভে পড়ে যেগুলো কাজটা করছিস সেটা খুব খারাপ, আমি তোর বউর কাছে শুনছি। তখন সে তার ওয়াইফকে মানে খায়রুলের ওয়াইফকে তিনি বলেন যে মা আপনি পানি নিয়ে আসেন, ওর অবস্থা তো আসলেই খারাপ, ওর অবস্থা আরো খারাপ হবে, আমি ওকে পানি পড়ে দিয়ে যাচ্ছি, আর আমি ট্রিটমেন্ট দিচ্ছি, এটা ওকে পালন করতে বলেন। কিন্তু লোভে পড়ে যা করছে এটাতে ও মনে হয় না ভালো হবে। তো যাই হোক, তিনি খায়রুলকে তখন বলেন যে তুই যে গেলি ওখানে, তুই করে বলছেন, কারণ তিনি খায়রুলকে খুব বাজে মানুষ হিসেবে জানছেন। বলতেছে তুই যে ওখানে গেলি, ওই বাড়িতে আমার বাবার সময়, আমার বাবা ছিলেন বড় আলেম, তিনি ওই জমিদারের বাড়িতে ভয়ঙ্কর 2টা জিনকে আটকায় রাখছিল ওখানে, একটা পুরুষ জিন, একটা নারী জিন, এবং মানে তারা ওইখানে ছিল, এবং আরো তাদের সাঙ্গপাঙ্গ একটা জিন ছিল, এবং তারা খুব খারাপ 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 ছিল সেখানে, এবং তারা অনেক ক্ষতি করত মানুষের। ওই জমিদার তাদেরকে কালো জাদুর মাধ্যমে পুষত। তো জমিদাররা একসময় এখান থেকে চলে যায়, কিন্তু সেই জিনরা যায় না, এবং তারা মানুষকে অত্যাচার করতে থাকে। তো সেখানকারই একজন আলেমের রিকোয়েস্টে আমার বাবা সেখানে যায়, এবং তিনি সেই জিন 2টাকে বন্দি করে তিনি ওখানে আটকায় রেখে আসেন। কোনোভাবে সেই জিনদেরই একজন সাঙ্গতকে লোভ দেখায় ওখানে নিয়ে যায়, এবং নিয়ে যেয়ে তাদেরকে মুক্ত করে, এবং তারা কিন্তু তোকে যা ক্ষতি করার করে দিছে, তোর কিন্তু ক্ষতি হবেই, তুই কিন্তু এটা থেকে বাঁচতে পারবি না, তুই পাগল হয়ে যাবি, এবং তোর ফ্যামিলির যাতে কিছু না হয় সেজন্য আমি দেখতেছি কি করা যায়। তো যাই হোক, ওই আলেম তখন জন্য খায়রুলের জন্য পানি পড়ে দেন, এবং দোয়া দুরুদ দেন, এবং খায়রুলকে বলে তুই ভালো হয়ে যা, তুই চিন্তা কর, ভালো হ, তবা কর, এরকম লোভ আর কোনোদিন করবি না।
তো যাই হোক, তো তিনি এরকম দোয়া পড়েন এবং বলেন খায়রুলের স্ত্রীকে যে মা আমি প্রায় আসবো, এসে এসে দেখি ওকে কিভাবে কি করা যায়। তো যাই হোক, খায়রুল কিন্তু আসলে আস্তে ধীরে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকে এবং আস্তে আস্তে সে পাগলে রূপান্তরিত হয় এবং পাগলে রূপান্তরিত হয়ে একদিন সে তাদেরই একটা কুয়া ছিল, সে কুয়াতে লাফ দিয়ে পড়ে মারা যায়, আত্মহত্যা করে। তো এইভাবে খায়রুলের জীবন অবসান হয় এবং সে শেষ হয়ে যায় এবং খায়রুলের স্ত্রীও একসময় বৃদ্ধ হয় এবং এই কাহিনীটা আর কি তখন ওখানকার অনেকেই জানতো আর কি, এভাবেই আর কি কাহিনীটা জানে এবং এভাবেই রোপণ আমার সাথে কাহিনীটা শেয়ার করে। এলাকার অনেক বড় কাহিনী হয়ে গেল, আমি জানি না কেমন লেগেছে আপনাদের। আপনারা অনেকে বড় কাহিনী এখন শুনতে চান, আবার অনেকে এটা বলেন যে বড় কাহিনী না বলে ছোট কাহিনী বলেন। তা আসলে ব্যাপারটা যেটা হয় যে আমি যখনই আমাদের এখান থেকে একটা দুইটা বড় কাহিনী শেয়ার করি, তখন দেখা যায় পরবর্তী কাহিনীগুলো চলে আসে কয়েক পেজে। হ্যাঁ, তো আসলে পড়তে তো হয়, ঠিক না? ছোট কাহিনীও আছে, সেটাও শেয়ার করবো। তো যাই হোক, এই কাহিনীটা বড় হয়ে গেল, আমি জানি না আপনাদের কেমন লাগবে। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন খন্দকার রনি ভাই। তিনি আসলে আমাদের মেইল করেছিলেন এবং আমি এটা আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি। তো রনি ভাই যেটা বলে, বেশ কয়েক বছর আগের ঘটনা। সে বছরের নভেম্বর মাসের 9 তারিখ ওনার ইংল্যান্ডে যাওয়া হয়। তো ইংল্যান্ডে যাওয়ার আগে উনি যেটা বলে যে ভাই আমার কাগজপত্রগুলো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। তো ওনার ক্লাস শুরু হয়ে যাবে 11 তারিখের দিকে। তখন তিনি এরকম 9 তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং ওনার মনে একটাই চিন্তা ছিল যে ইংল্যান্ডে নাকি ওনার পরিচিত কেউ ছিল না এবং সেই মুহূর্তে তিনি কোনো বাসা খুঁজে পায়নি তখনও। আর এদিকে ওনার 11 তারিখ ক্লাস শুরু। যাই হোক, রনি ভাই ইংল্যান্ডে গিয়ে পৌঁছায়। তারপর ওনার ওইখানে প্রথম দিনটা নাকি কোনো একটা মসজিদে কোনো রকম থাকতে হয়। তারপরের দিন উনি ওনার যেখানে ভর্তি হবেন, যেখানে ইউনিভার্সিটি যেটা ছিল ওখানে ভর্তি হবেন, সেটা নাকি ছিল কভেন্ট্রিতে। তো ওখানে অনেক স্থায়ীভাবে থাকতে হবে। তো উনি প্রথম দিন যাওয়ার পর কারোর সাথে মানে কয়েকজনের সাথে পরিচয় হন এবং ক্লাস শুরু হওয়ার পরে ওনার 4 জন বাঙালি এবং একজন পাকিস্তানের সাথে পরিচয় হয়। তো ওনারা পরে দেখছে যে সবারই এরকম বাসার দরকার, তো ওনারা একসাথে বাসা খোঁজা শুরু করে। সেখানে পাকিস্তানি একজন ভদ্রলোক ছিল। সেই ভদ্রলোক ওনাদেরকে কথা দেয় যে একটা বাসা এরকম খুঁজে বাসা দিবে একটা। সেই ভদ্রলোকের নাকি একটা ভালো একটা বাসা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সেই বাসাটাতে তাদের উঠতে হবে প্রায় 15-20 দিন পর। এজন্য এই 15-20 দিন তাদেরকে একটা কনস্ট্রাকশন হচ্ছে এমন একটা বিল্ডিং এ ওই ভদ্রলোক তুলে দিবেন। মানে সেই ভদ্রলোকেরই এই বাসাটা আর কি কনস্ট্রাকশন যেখানে হচ্ছিল। তো রনি ভাই যেটা বলে যে ওনার এরকম 5 জন, মানে সেই 4 জন বাঙালি উনি সহ এবং পাকিস্তানি যে ছিল তার নাম ছিল জারার, এরকম 5 জন ওরা সেই কনস্ট্রাকশন হবে এরকম ওই বিল্ডিংটায় উঠে। সেখানে নাকি একটা দোতলা বাড়ি ছিল, বাসাটা খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এই জন্য অনেক কিছু নাকি অগোছালো ছিল। রনি ভাই ওনার একতলায় থাকার ব্যবস্থা হয় এবং দোতলায় ওনার অন্যান্য সদস্যরা যার যার রুমে থাকবে। তো ওখানে নাকি কিছু সমস্যা ছিল এরকম যে হিটার নাকি ঠিকভাবে কাজ করতো না, মাঝে মাঝে একটা নষ্ট হয়ে যেত। এর জন্য নাকি ওনাদের ওয়াশরুম অনেক সময় সমস্যা হতো এবং ওনারা নাকি ওই দেখা যেত যে শাওয়ার ছেড়ে ওনারা গোসল করা লাগতো ওনাদের, মানে ঠান্ডা পানিতেই, ঠান্ডার সময়। তো এরকম কোনো একদিন রাত্রেবেলা হঠাৎ করে যে পাকিস্তানি ছেলেটা আছে জারার, সে এসে রনি ভাই এবং আরেকজন বড় ভাই ছিল ফাহিম ভাই, ওনাদেরকে এসে বলতেছে যে আমার রুমে আমি কিছু কাগজপত্র পাইছি, এগুলো একটু দেখে জানতো এসে। তো তারপর নাকি সেই ফাহিম ভাই, রনি ভাই, অন্যান্য যারা আছে ওরা গিয়ে দেখতেছে কাগজগুলোতে নাকি, মানে কাগজগুলো নাকি 2-1 রকম ফ্লোরে পড়েছিল এবং এগুলোতে এমন একটা নকশা আঁকা, এটা আরবি লেখা না, তবে এখানে নাকি কিছু ছবি আঁকা ছিল। মানে এটা যেন কেমন ছিল রনি ভাই এটা বোঝাতে পারতেছিল না, দেখে কেমন না মানে ভয় লাগতেছিল সেই কাগজগুলো দেখে। তো পাকিস্তানি ছেলেটা নাকি বয়স খুব কম ছিল এবং খুব ছটফটে স্বভাবের ছিল। সে নাকি করছে কি, মানে এটা দেখানোর সঙ্গে সঙ্গেই কারোর সাথে কোনো ডিসকাস না করে কাগজটা ছিঁড়ে ফেলছে এবং ছিঁড়ে ফেলে এটা ফালাই দিছে, ডাস্টবিন ফালাই দিছে। তো রনি ভাইকে বলতেছে তুমি এটা ছিঁড়লা কি কারণে, এটা তো বাড়িওয়ালা বা যার এটা ল্যান্ড ওনারের কাগজ হইতে পারে, তুমি ওনাকে দেখাইতে এটা আগে। তো সেই যারা সে বলতেছে এটা আমার পছন্দ না, এই জন্য আমি ফালাই দিছি। তো যা হোক, সেদিন বা তার পরের দিন নাকি অন্যান্য কয়েকটা রুমেও ঠিক সেম কাগজ পাওয়া গেছে এবং সে পাকিস্তানি ছেলেটাই দেখছে এবং সে বাসায় হয়তো কেউ ছিল না, তখন সে এগুলো আবার ঠিক সেম ভাবে ছিঁড়ে ডাস্টবিনে ফেলাই দিছে এবং সে এটা ওই রনি ভাই এবং ফাহিম ভাই অন্যান্য যারা আছে সবাইকে এটা বলে। তো যা হোক, যেদিন কাগজ এরকম ছিঁড়া হয় সেদিন রাত্রেবেলা নাকি রনি ভাই ওনার একতলার যে রুমে ওনার থাকতে হবে সেই রুমে উনি শুয়েছিল এবং শুয়ে শুয়ে মোবাইলে উনি গেম খেলছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে সিঁড়ি দিয়ে কে জানি উঠানামা করতেছে, মানে ওনার রুমের কাছাকাছি মনে হয় দোতলায় যাওয়ার সিঁড়িটা ছিল, সেটা ছিল কাঠের সিঁড়ি। তো উনি এরকম
ঠক ঠক করে এরকম আওয়াজ করে কে যেন উঠানামা করতেছে, এবং এটা উনি খেয়াল করে যে প্রায় আধা ঘন্টা ধরে এই আওয়াজটা হচ্ছে। এদিকে উনি গেম খেলা খুব ব্যস্ত ছিল দেখে উনি আর উঠে দেখে নাই। পরের দিন উনি ওনার যে অন্যান্য যারা ছিল বাসায় তাদেরকে বলতেছে যে তোমরা কেমন রাত্রেবেলা এরকম আওয়াজ পাইছো? আমি তো এরকম আওয়াজ পাইলাম যে কোনো সিঁড়ি উঠানামা করতেছে। বাকি যারা ছিল সবাই বলতেছে হ্যাঁ আমরা তো এরকম আওয়াজ পাইছি, ভাবছি যে আমাদের মধ্যে কোনো রুমমেট হয়তো এরকম ওঠানামা করতেছিল। তো দ্বিতীয় দিন রনি ভাই বলে যে ভাইয়া দ্বিতীয় দিন যখন আমি গেম খেলবো রাত্রেবেলা একতলায়, রাত্রে ঠিক বরাবর 12:30টার দিকে এরকম আবার আওয়াজ। এবার রনি ভাই একটু সাহস করে উনি উঠেন এবং উঠে ভাবে যে দেখবে আসলে কি আছে। যখন উনি দেখতে যায় দেখে যে কিছুই নাই এবং কোনো কিছুই নেই, পুরোটা খালি। তো তখন তিনি আবার শুয়ে পড়ে। তৃতীয় দিন নাকি সেম যখন আওয়াজ, এবার বাসার সবাই উঠে এবং পুরো বাসা খোঁজা শুরু করে আসলে কি আছে, দেখতেছে কিছুই নাই। যাই হোক এরকম দু একদিন ঘটার পরে রনি ভাই নাকি একদিন উনি রাত্রিবেলা শুয়ে আছে, তো হঠাৎ যখন আওয়াজটা শুনতে যাবে তখন উনি তাড়াতাড়ি নাকি ঘুম থেকে উঠে এবং উঠে উনি ওয়াশরুমের কাছে যাবে, দেখতেছে ওয়াশরুমেরটা লাগানো, ওয়াশরুমের দরজাটা লাগানো। সেই মুহূর্তে নাকি পাকিস্তান যে ছেলেটা আছে যারা, সেও নাকি সিঁড়িতে নামতেছিল, সেও নাকি রনি ভাইয়ের মুখোমুখি আসছে। তো যাই হোক তখন রনি ভাই বলতেছে ওয়াশরুমে মনে হয় কেউ গেছে, আচ্ছা ঠিক আছে একটু পর আমরা আবার যাবো। উনি বলে যে একটু পর উনি যাবে। পাকিস্তানি ছেলেটাও আশেপাশে ছিল। তো রনি ভাই নাকি এরকম ওনার বাড়ির বাসার আশেপাশে উনি সিগারেট খাচ্ছিল। তো দেখতেছে 10 মিনিট হয়ে গেছে, ওয়াশরুমে যে গেছে সে আসতেছে না। এদিকে রনি ভাই এবং পাকিস্তানি যে ছেলেটা তারা স্পষ্ট শুনতে পাচ্ছে ওয়াশরুমের ভিতর থেকে পানি পড়ার আওয়াজ আসতেছে, মনে হচ্ছে কেউ গোসল করতেছে। দুজনকে প্রশ্ন করতেছে যে এত রাতে গোসল করে কেউ? ওরা ভাবে হয়তো ওদের রুমের কোনো রুমমেট হয়তো বা গোসল করবে, এই জন্য হয়তো ভিতরে গেছে বাথরুমে। তো একটা পর্যায়ে রনি ভাই নাকি বিরক্ত হয়ে সেই পাকিস্তানি ছেলেটার সামনে বাথরুমের দরজাটা নক করবে। রনি ভাই বলতেছিল যে ভাই আমি স্পষ্ট বুঝতে পারি যে ভিতর থেকে দরজাটা লাগানো, এটা একটা নর্মাল দরজা দেখলে বোঝা যায়। তো উনি বলে যে ভাই আমি যখন নক করলাম 2-3টা নক করলাম, সঙ্গে সঙ্গে দরজাটা আপনি খুলে গেল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা লাইট জ্বালাই দেখি, লাইট নাকি বন্ধ ছিল, লাইট জ্বালায় দেখতেছে পুরা বাথরুম নাকি শুকনা এবং সব পানি যা কিছু ছিল টেপ সব নাকি বন্ধ। এটা দেখার পর রনি ভাই তার পাকিস্তানি ফ্রেন্ড ছিল যারা, ওকে দেখে নাকি এতটাই ভয় পায়, দুইজন নাকি রনি ভাইয়ের রুমের দিকে দৌড় দেয়। যারা যেখানে উপরতলা ছিল সে নাকি তখন রনি ভাইয়ের রুমের দিকে দৌড় দেয় এবং খুব ভয় পেয়ে যায় তারা। তখন ওরা দুজনকে বলতেছে যে ঠিক আছে আমরা আজকে এখানেই থাকি, লাইটটা জ্বালায় ঘুমিয়ে যাই, দেখি সকাল হলে কি করা যায় দেখবো। তখন পরের দিন সকালবেলা ওরা এই বাসায় যারা ছিল তারা সবাই বসে মিটিং করে বলতেছে যে না অনেক হয়েছে, এরকম আওয়াজ আসতেছে, নিশ্চয়ই এরকম কোনো সমস্যা এই বাসায় আছে, আর এ বাসায় তো অন্য কেউ থাকে না, অন্য কেউ কিছু করতে পারে। তো ওদের মধ্যে একটা ধারণা ছিল যে একজন ফ্রেন্ড হয়তো কেউ হয়তো এখানে দুষ্টাইমি করতেছে, কিন্তু না, ওরা দেখতেছে যে না এটা ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে গেছে। তো রনি ভাই একটা জিনিস খেয়াল করে, উনি পাকিস্তানি সেই ছেলেটাকে বলতেছে উদ্দেশ্য করে যে তোমাকে আমি আগেই বলছিলাম যে তুমি বাড়ি এলাকায় না জানায় এইসব কাগজপত্র ছিল না, আমার জন্য কেন জানি মনে হচ্ছে কাগজপত্রগুলোর সাথে এটা কোনো রিলেটেড কোনো কিছু ইস্যু আছে। তখন তো সবাই পাকিস্তানি ছেলেটাকে বকা টকা দেয়। যাই হোক ওরা পরে এটা সমস্যার সমাধান করে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে আর 2-3 দিন পরেই নাকি এই কনস্ট্রাকশন বাসা থেকে নতুন বাসায় উঠে যাবে, যে বাসাটা ওই ল্যান্ড ওনার ওনাদের জন্য তৈরি করে রেখেছিল। তারপর নতুন বাসায় ওরা উঠে যায়। তারপর নাকি এরকম তো বাসাতে আর তো কোনো সমস্যা হওয়ার কথাই না, নতুন বাসায় কোনো সমস্যা হয় না। কয়েকদিন পরে তাদের যে ল্যান্ড ওনার ছিল, পাকিস্তানি ল্যান্ড ওনার, তারা নাকি রনি ভাইকে, সেই লোক নাকি রনি ভাইকে ফোন দেয় এবং ফোন দিয়ে খুব উচ্চ সুরে কথা বলতেছে যে তোমার বিপদে পড়ছিল, এই জন্য আমার বাসায় থাকতে দিছিলাম, কিন্তু কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি না। তখন রনি ভাই বলতেছে আপনি কি খুঁজে পাচ্ছেন না বলেন। তখন সেই লোক নাকি খুব বকাবকি করে বলতেছে যে আমার এরকম কাগজপত্র ছিল কিছু, সেই কাগজগুলো খুঁজে পাচ্ছি না। তারপর রনি ভাই এবং অন্যান্য বাসা যারা মেম্বার আছে সেই ল্যান্ডওনারের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে যে আসলে কোন কাগজ পাচ্ছেন এটা খুলে বলেন। তখন সেই ল্যান্ডওনার বলতেছে যে কিছু কাগজ ছিল যেগুলাতে এরকম কিছু নকশা আঁকা ছিল, এগুলো আমি বিভিন্ন রুমে ফালায় রাখছিলাম ফ্লোরে, তো তোমরা এগুলা কোথায় রাখছো? তখন রনি সেই পাকিস্তানি ছেলেটার উদ্দেশ্য করে বলে, ওদের সাথে যে রুমমেট যে ফ্রেন্ড ছিল তাকে উদ্দেশ্য করে বলতেছে যারা তুমি উত্তর দাও, তুমি কোথায় রাখছো? তখন সেই ছেলেটা বলতেছে যে আমি তো মনে করছি এগুলা এমনি ডাস্টবিন, এগুলো নর্মালি এমনি ফালায় রাখছেন, এর জন্য এগুলো আমি ছিঁড়ে ডাস্টবিনে ফালাই দিছি। তখন সেই ল্যান্ড খুব খেপে গিয়ে বলতেছে যে তুমি এগুলো কি করছো? তো অনেক বকাবকি করতেছিল। তখন নাকি পাকিস্তানি সেই ছেলেটা বলতেছে আচ্ছা ঠিক আছে যান আঙ্কেল, আপনার যদি
এটার খরচ দেওয়া লাগে, আমি খরচ দিয়ে দিব। তখন ল্যান্ডওনারটা বলতেছে যে যেটা আমি আনছিলাম অনেক দূর থেকে অনেক কষ্ট করে, এটার খরচ কিন্তু তুমি কখনোই দিতে পারবে না, এটা যদি কোটি টাকা দিও এটার খরচ দিতে পারবে না। তখন সবাই একটু কৌতূহলবশত জিজ্ঞেস করে, জানলে এটা সমস্যা কি, এটা কি হয়েছে, আপনি তো রাগারাগি করতেছেন, একটু বলেন, খুলে বলেন। তখন ল্যান্ডওনার বলে যে তোমরা আসার আগে, অনেক আগে এই কনস্ট্রাকশন হচ্ছে যে বাসাটা, এখানে একটা কাপল থাকতো, ওরা ইংল্যান্ডের অধিবাসী ছিল, তো ওরা ব্ল্যাক ম্যাজিক করতো। তো ব্ল্যাক ম্যাজিক যে ওরা করতো, তো ওরা নাকি এরকম ব্ল্যাক ম্যাজিক করতে করতে একটা সময় এখানে ওদের লাশ পাওয়া যায়, এবং কিভাবে ওরা মারা গেছে কেউ এরপরে আর বলতে পারে না। তো তারপর যারা এখানে ছিল এই বাসাটায় এবং আশেপাশে যারা ছিল, ওরা নাকি এরকম অনেক অদ্ভুত জিনিস এই বাসাটায় দেখতো, এর জন্য এই বাসাটা নাকি একসময় অনেকদিন খালিই ছিল। তো তারপর সে খালি থাকার পরে এই পাকিস্তানি ল্যান্ডওনার বলে যে কোনো এক জায়গা থেকে সে কিছু জিনিস নিয়ে আসছিল বা কিছু কাগজে কিছু নকশা নিয়ে আসছিল, সেটা সে বাসায় রেখে দিয়েছিল, যার কারণে বাসাটা পরে আর সমস্যা হয় নাই। কিন্তু যারা যে এই কাগজগুলা ফালাই দিছে, এই ফালাই দেওয়ার পর থেকে ওই রনি ভাইরা বলে যে ভাই ওনারা থাকতে এই সমস্যাটা হয়েছিল এবং এই সমস্যা নাকি আবার কন্টিনিউ হওয়া শুরু করছে। তারপর নাকি রনি ভাই বলে যে ভাই সেদিন তো এই ঘটনা ঘটার পর বাড়ি এলাকা মারবা ল্যান্ডওনারকে আমরা কি জবাব দিব এটা কিছু বুঝে উঠতে পারি নাই। তো ওনাকে আমরা শুধু বলতেছিলাম যে একটা ভুল হয়েছে, শুধু আমাদের দৃষ্টিতে দেখবেন। তো রনি ভাই বলে যে ভাই এটা একটা ঘটনা ছিল, এটা আসলে ঘটনা বলতে উনি বলে যে ভাই এটা আমার নিজের চোখে বা নিজের কানে আমি শোনা যে আমরা কি কি দেখেছি সেই বাসায়, আরো কিছু সমস্যা সেই বাসায় ছিল, তিনি সময় স্বল্পতার কারণে এটা আমাদের শেয়ার করতে পারেননি, হয়তো অন্য এক সময় আবার শেয়ার করবেন। এটা আপনাদের মাঝে শেয়ার করা, আশা করি আপনাদের ভালো লেগেছে। সামনে আসছি আরো কিছু ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আপনাদের কাছে 1990 দশকের একটা ঘটনা উপস্থাপন করছি। তো চলুন শুরু করা যাক। এক অলৌকিক রাত, মিস্টারের ভয়ঙ্কর অভিজ্ঞতা। একদিন একটি গ্রামে হাট বসেছিল। গ্রামটি ছিল বাসা থেকে প্রায় 3-4 গ্রামের দূরত্বে। হাটটি দুপুরের দিকে বসেছিল, তাই মিস্টার বাজার করার উদ্দেশ্যে রওনা হন। তিনি যথারীতি বাজার করলেন, কিছু মাছও কিনলেন এবং পরিচিত কয়েকজনের সঙ্গে গল্প গুজব করলেন। সময়ের দিকে খেয়াল না থাকায় অনেক রাত হয়ে গেল। বাজার শেষে তিনি যখন বাড়ির পথে রওনা দিলেন, তখন চারিদিক ছিল নীরব ও রহস্যময়। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো কোলাহল ছিল না। ফেরার পথে একটি খাল পড়ল। খালের পানি কোমর পর্যন্ত ছিল আর জায়গাটি ছিল খুবই নির্জন। আশেপাশে কোনো লোকজনও ছিল না, কেবল মাঝে মাঝে পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল। মিস্টার একটু দ্বিধায় পড়ে গেলেন, কারণ সাধারণত ওই খালে একটি নৌকা থাকতো, যেটি গ্রামের লোকজন পারাপারের জন্য ব্যবহার করত। কিন্তু সেদিন তিনি দেখলেন ঘাটে কোনো নৌকাই নেই। তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মাঝিকে ডাকলেন, ও মাঝি, ও মাঝি আছেন? কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। কয়েকবার ডাকলেও যখন কেউ উত্তর দিল না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই পানিতে নেমে খাল পার হবেন। যেহেতু তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং ভূত প্রেতে বিশ্বাস করতেন না, তাই তার ভয় পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তিনি ধীরে ধীরে পানিতে নামলেন, কোমর পর্যন্ত পানি, তাই খুব একটা সমস্যাও হলো না। কিন্তু কিছু দূর এগোনোর পর হঠাৎ অনুভব করলেন তার পা যেন কিছু একটা ধরে ফেলেছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো মাছ বা জলজ উদ্ভিদের শিকড় তার পায়ে লেগেছে, কিন্তু ধীরে ধীরে অনুভব করলেন এটি মোটেও স্বাভাবিক কিছু নয়, কারণ কারো শক্ত হাত যেন পায়ের চারপাশে পেঁচিয়ে ধরেছে। তিনি থমকে গেলেন, পা নাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কিছু একটা যেন শক্ত করে ধরে রেখেছে। তিনি আতঙ্কিত না হয়ে তিনি জোরে পা ছাড়ানোর চেষ্টা করলেন। তখনই তিনি বুঝতে পারলেন এটি শুধু একজন নয়, বরং 2-3 জনের মতো কিছু অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে। অনেক সময় ধস্তাধস্তি তীব্র হয়ে গেল।
মিস্টার নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করলেন। মনে হচ্ছিল কেউ যেন তাকে পানির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। কয়েক মুহূর্তের তীব্র যুদ্ধের পর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। মিস্টার কোনো মতে নিজেকে মুক্ত করে খালের ওপারে উঠে এলেন। শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামনে নিয়ে দ্রুত হাঁটতে লাগলেন। বাড়ির কাছাকাছি এসে তার মনে পড়ল তিনি মাছগুলো খালেই ফেলে এসেছেন। তিনি আবার খালের দিকে ফিরে গেলেন। এবার তিনি বেশ সতর্ক ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কোনো বিপদ ছাড়াই মাছগুলো সংগ্রহ করতে পারলেন। তিনি দ্রুত বাড়িতে ফিরলেন। বাড়িতে ঢোকার পর পরিবারের লোকেরা দেখতে পেল তার শরীরে কাদামাখা, কাপড় ভিজে একাকার। তার মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? শরীর মুখ এমন কাদায় ভরে গেছে কেন? মিস্টার তখন তার পুরো ঘটনাটা খুলে বলে নাই, কিন্তু তার মা বুঝতে পারেন যে তার সাথে কিছু একটা হয়েছে। তাই তার মা তাকে ওই রাতে মাছটি খেতে দেন না। মিস্টার রাত্রে মাছ ছাড়া অন্য তরকারি দিয়ে ভাত খেয়ে ঘুমাতে গেলেন, কিন্তু মা তাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তাই তার মা তাকে বারবার দেখতে তার রুমে যাচ্ছিলেন। তার রুমের ভিতর দিয়ে আটকানো ছিল এবং জানালাও লাগানো ছিল। তার মা তাকে দরজার ফাঁক দিয়ে দেখছিল। তার রুমের জানলা একটুখানি খোলাই ছিল। তার মা তাকে আবার দেখতে এসে দেখল সে তার রুমে নেই। তার মা চিল্লা পাল্লা শুরু করে দিল, লোকজনকে ডাকতে শুরু করলো, তার পরিবারের লোকজন। তখন সবাই তাকে খুঁজতে বের হলো। চারিদিকে হইচই পড়ে গেল। অনেকক্ষণ খুঁজের পর একজন ধান ক্ষেতের উপর দাঁড়িয়েছিলেন। সে অনুভব করলেন তার পায়ের কাদার নিচে কোনো মানুষের অস্তিত্ব রয়েছে। সবাই ছুটে গেল তার দিকে। কাদামাটির নিচ থেকে সেই মানুষকে বের করা হলো। সবাই বুঝতে পারলেন এই সেই মিস্টার। তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হলো। পরিবারের লোকজন মিস্টারের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ল। মা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? কিভাবে তুমি বদ্ধ ঘর থেকে বের হলে? মিস্টার ধীরে ধীরে চোখ খুলল, মুখে ভয়ের ছাপ। ফিসফিস করে বলল, ওরা তিনজন আমাকে জানালার সামান্য ফাঁক জায়গা দিয়ে বের করলো। তারপর তারা আমাকে নিয়ে আকাশে উড়িয়ে নিল। উপর থেকে আমি পুরো গ্রাম দেখতে পেলাম। তারপর কিছুক্ষণ পরেই দেখতে পাই অনেক লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাকে ডাকছে। তারপর আমার কিছু মনে নেই। তার কথা শুনে সবাই থমকে গেল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। শূন্য দৃষ্টিতেই তাকিয়ে রইল মিস্টারের দিকে। এরপর পরিবারের লোকজন সিদ্ধান্ত নিল তাকে হুজুরের কাছে নিয়ে যাবে। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর গভীর মনোযোগ দিয়ে মিস্টারের পুরো ঘটনাটা শুনলেন। এরপর তিনি বললেন, ভালো হয়েছে তোমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছো, না হলে পরে কোনো বড় সমস্যার সৃষ্টি হতো। এরপর তিনি মিস্টারকে একটি স্থানে বসিয়ে তার চিকিৎসা শুরু করলেন। কিছু সময় পর মিস্টার স্বাভাবিক হয়ে উঠলেন। হুজুর বললেন, এই সমস্যার একটা মীমাংসা করা দরকার, না হলে ওই জিনগুলো ভবিষ্যতে তোমাদের ক্ষতি করতে পারে। এজন্য আমি এখন মিস্টারের ওপর তাদের হাজির করব। এরপর হুজুর তার বিশেষ জ্ঞান ও বিদ্যা দিয়ে জিনদের ডাকতে শুরু করলেন। কিছুক্ষণ পর মিস্টার আস্তে আস্তে মিনমিন করে অস্পষ্ট কিছু কথা বলতে শুরু করলেন। তার দৃষ্টিভঙ্গি বদলে যেতে লাগলো। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তোরা কয়জন? তাকে কেন কষ্ট দিচ্ছিস? মিস্টার প্রথমে কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎই তার গলার স্বর বদলে গেল।
এইবার তার কণ্ঠ ভারী হয়ে উঠল এবং অদ্ভুত গম্ভীর আওয়াজ বের হলো। হুজুর এবার কড়া গলায় বললেন, তোরা কয়জন এবং কেন তাকে ক্ষতি করার চেষ্টা করছিস? মিস্টারের দেহ থেকে এবার গা ছমছম করা কণ্ঠে উত্তর হলো, আমরা 3 জন। সে যখন খাল পার হচ্ছিল তখন আমাদের গায়ের ওপর পা রেখে পার হচ্ছিল, তাই আমরা তার ক্ষতি করতে চেয়েছিলাম। আমরা তাকে আক্রমণ করলাম, কিন্তু সে আমাদের পাল্টা আক্রমণ করলো কোনো এক অজানা কারণে। আমরা তার সঙ্গে লড়াই করে শক্তিতে পেরে উঠছিলাম না। এরপর সে আমাদেরকে মারধর করে চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো এবং আমাদের শরীরের উপর দিয়ে পা ফেলে চলে গেল। তখন আমরা রাগে ফুঁসতে থাকলাম। মাঝরাতে যখন সে ঘুমিয়েছিল, আমরা জানলা দিয়ে তাকে বের করে নিয়ে এলাম। আমাদের উদ্দেশ্য ছিল তাকে খালে ডুবিয়ে মেরে ফেলা, কিন্তু তখনই ফজরের আজান শুরু হয়ে যায়। তাই আমরা তাকে বাধ্য হয়ে একটি ক্ষেতের কাদার ভেতরে ডুবিয়ে রেখে আসি, যাতে সে কিছুক্ষণ পর মারা যায়। তখন হুজুর বললেন, তোরা পানিতে কেন ছিলি? জিনগুলো বলে, অনেক আগে আমাদেরকে একজন হুজুর বোতলবন্দি করে এই খালে ফেলে রেখে গিয়েছিল, তখন থেকেই আমরা এখানে। হুজুর বললেন, তোরা মুক্তি পেলি কিভাবে? এরপর জিনগুলো বলা শুরু করলো, একদিন 2 জন ছেলে এসে এই খালে বোতলটি পায় এবং তারা এটি খুলে ফেলে এবং অজান্তেই আমাদেরকে মুক্ত করে দেয়। হুজুর বললেন, ওই ছেলেদের কি করেছিস? জিন বলে, তারা 2 জন খুব অল্প বয়সী ছিল, তাই আমরা তাদের কোনো ক্ষতি করিনি। তাদের আদর করে বাসায় পাঠিয়ে দেই এবং তাদেরকে কিছুই বুঝতে দেই না। হুজুর বললেন, যা হয়েছে হয়েছে, এই ছেলেকে কষ্ট দিস না, তাকে ছেড়ে দে। সে অজান্তে একটি ভুল করে ফেলেছে। সে যদি জানতো এখানে তোরা থাকিস, তাহলে সে কখনোই এমন কাজ করতো না। কিন্তু জিনেরা তো যেতে নারাজ। তারা বলল, এই ছেলে আমাদেরকে অপমান করেছে, আমরা তাকে মেরেই ফেলবো। হুজুর এবার কঠোর কণ্ঠে বললেন, এখনই তাকে ছেড়ে দাও আর কখনো তার ক্ষতি করবে না। কিন্তু জিনেরা সহজে রাজি হচ্ছিল না। তখন হুজুর আরো দৃঢ় স্বরে বললেন, যদি এখনই না যাও এবং যদি কখনো ওর ক্ষতি করার চেষ্টা করো, তাহলে জানো আমি তোমাদের সঙ্গে কি করতে পারি। এই কথাটি শোনার পর জিনেরা চলে যেতে রাজি হলো। তবে হুজুর বললেন, তাহলে প্রমাণ দিয়ে যাও, সামান্য গাছের একটি ডাল ভেঙে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিস্টার হঠাৎ অসংলগ্ন হয়ে পড়ল। তার শরীর কাঁপতে লাগলো এবং চারপাশের উপস্থিতি সবাই আতঙ্কিত হয়ে গেল। সবাই তাকিয়ে দেখলো সামনে বিশাল এক গাছের মোটা ডাল বিকট শব্দ করে নিচে থেকেই ভেঙে মাটিতে পড়ল। এই অলৌকিক ঘটনা উপস্থিত দেখে সবাই হতবাক হয়ে গেলেন। এরপরই মিস্টার হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। পরিবারের লোকজন তাকে ধরে ফেললেন এবং পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। তো এই ছিল আমার ঘটনা। এখানে একজন লোক ছিল, সে লোকের নাম প্রকাশ করতে মানা করেছিল, তাই আমরা মিস্টার দিয়েছিলাম। তো কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সব ঘটনা যারা যারা শুনলেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আমাদের টপ ভূত এফএমে আবারও রেগুলার শ্রোতা হয়ে গেছেন, তারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী সকল ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের সাথে, অনেক মানুষের সাথে এইরকম সকল ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে। সেটা হোক ড্রাইভারের সাথে, সেটা হোক কোনো তান্ত্রিকের ছেলের সাথে, সেটা হোক কোনো তান্ত্রিকের সাথে, কবিরাজের সাথে, সেটা হোক কোনো শ্মশান সাথে, সেটা হোক কোনো বাসার ফ্ল্যাটের মধ্যে, অনেকের সাথে অনেক ধরনের অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে। এবং
যাদের সাথে ঘটে যাচ্ছে তারা নতুন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমাদের সামনে আসছে এবং আপনাদের সামনে তাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু শেয়ার করছে। লিসেনার্স, আপনারা যারা যারা এইরকম সকল ঘটনাগুলো শুনতে চান, বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম অলৌকিক ভয়ঙ্কর ঘটনাগুলো যদি আপনারা তাদের জীবনী শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ঘটনাগুলো আমরা কালেক্ট করি। কেন সুন্দর বলবো না বলেন? আমাদের ঘটনা, প্রত্যেকটা ঘটনা বাছাই করা, আর বাছাই করা ঘটনাগুলো স্পেশাল ঘটনা, আপনারা জানেন। আপনাদের কথা অনুযায়ী অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা অ্যাম্বুলেন্সের ঘটনা চাই, আমি অ্যাম্বুলেন্সের ঘটনাও দিয়েছি। অনেকেই বলেছেন ভাইয়া আমরা গ্রামের ঘটনা চাই, আমরা গ্রামের ঘটনা দিয়েছি। অনেক ভাইয়েরা কমেন্ট করেছে ভাইয়া পরিত্যক্ত গ্রামে কি হয়, পরিত্যক্ত বাড়িতে কি হয়, এইরকম একটা ঘটনা, সেটাও দিয়েছি। অনেকেই চেয়েছেন যে ভাইয়া হাসপাতালের যে মর্গে ডোম থাকে, এদের সাথে কি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে না ভাইয়া? এদের ঘটনা যদি দিতেন, দেখবেন আমাদের চ্যানেলের ভিতরে এই ঘটনাটাও দেওয়া আছে। তো আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সকল ঘটনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের ভালোবাসেন, আমাদের সাপোর্ট করেন, আমরা কিন্তু অনেকে দূর যাব এই ভূতিকে নিয়ে। আপনারা যারা যারা আমাদের সাথে প্রথম থেকেই আছেন, আমরা বলবো যে আমরা আপনাদের জন্য যে ঘটনাগুলো সিলেক্ট করেছি, আমি বিশ্বাস করি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগতে হবে। আচ্ছা, আমি আজকেও বলছি যে আপনারা কার কণ্ঠে কি ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন। অনেকেই অনেক ধরনের ঘটনা শোনেন, যেমন মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা, অনেকে আছে যে কোনো পুরোহিত মশাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, অনেকে আছে যারা ওই যে শ্মশান ঘাটে যে মানুষগুলো পড়ে এদের সাথে অনেক ঘটনা ঘটে যায়, ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু তারা শেয়ার করে। এরকম ঘটনা শুনতে চান কিনা? অনেকেই আছেন যে মানুষের বাসা বাড়ির ভিতরে ঘটে যাওয়া ঘটনাগুলো চাই, তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে তুলে ধরি। রিসেন্টলি আমি, আপনারা তো বিশ্বাস করবেন না, আমার সাথে কিছু ঘটনা ঘটে যাচ্ছে। হয়তোবা এই ঘটনা ঘটার পিছনে অনেক কারণ আছে। জিনদের এক ধরনের দুষ্ট জিন আছে যারা এরকম সমাজের মানুষদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। যেমন আমাদের এলাকাতে একটা জঙ্গল কেটে একটা মসজিদ হয়েছে। এই মসজিদে এক ইমাম সাহেব, ওই মসজিদের যে মালিক, এই মালিকের সাথে তিনি কথা বলে ওখানে একটা ছাত্রাতে একটা ঘর করে দিয়েছে। ওখানে ওই হুজুর, মানে যে ইমাম সাহেব, সে তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে থাকতেন। তো ওখানকার ওই জঙ্গলের একটা জিন তার সাথে যে মানে বেয়াদবি এবং যে ইটা করেছে, মানে জিন জাতি কিছু আছে এত খারাপ, আপনার সঙ্গে অবাক হয়ে যাবে। এই ঘটনাটা আমি আগামীকাল এপিসোড আপনাদের শোনাবো। তার মুখ থেকে শুনলে আপনারা ভয় খেয়ে যাবেন। এবং শুধু তাই না, ওই মসজিদটা কিন্তু একটা আলুস্টক, এই আলুস্টরের মধ্যে একটা মসজিদ, এবং এই আলুস্টরের পাহারা দেওয়ার জন্য একটা দারোয়ান থাকে গেটে। এই দারোয়ানও দেখেছে অনেক ঘটনা জিনেরা, যেমন আমাদের বগুড়া ছাটনাড়া থেকে এশিয়ার মিষ্টি কিনে ওই জিনেরা কিনে রাত 3টা 4টা এরকম দিকে ওই জানালা, ওই শ্রেণী থেকে নামে, তারা শ্রেণী থেকে নেমে ওই আলুস্টরের ভিতরে ঢুকে যায়। এরা এমনভাবে পার হয়, ওরা সামনে আসতেই দারোয়ান বলে অটোমেটিক দরজা খুলে যায়, এবং তারা যে 3-4 জন ওই ঘরের ভিতরে, মানে আমাদের আলুস্টরের ভিতরে ঢুকে যে কোথায় চলে যায় তা কেউ ওই দারোয়ান আর দেখে না, হঠাৎ করে মিশে যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কোনো ক্ষতি করেনি? বলছে না, আমার কোনো ক্ষতি করেনি, আমি দেখে চুপ থাকি। তো এর জীবনে ঘটনা আছে, আমি এতটুকুই আপনাদের শুনে দিলাম যে আগামীকাল কি ঘটনাটা আসতে পারে। তো যাই হোক, এই ছিল ঘটনা আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ইমেল ঘটনায় বা নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। পরবর্তীতে মানে আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, আর আমি যে ঘটনা দুটো বললাম, দারোয়ানের ঘটনা, ইমাম সাহেবের ঘটনা, এই ঘটনা রিসেন্টলি আসবে আমার এই টপ ভিডিও চ্যানেলে। আপনারা চোখ রাখুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুনে আনন্দ পাবেন, ভয় পাবেন, আর বুঝতে পারবেন যে একজন ইমাম সাহেবের কতটা কষ্ট এই লুকিয়ে থাকে এই ফজরের দিকে ওঠা। যাই হোক,
সেটা বড় কথা না, আপনার তার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনা শুনতে পারবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।